হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে সবাইকে আবার স্বাগতম মেডিকোর সাধারণ জ্ঞান ক্লাসে। কেমন আছো তোমরা সবাই? তোমাদের যারা এখনো ক্লাসে জয়েন করেনি তাদেরকে মেনশন দাও, মেনশন দিয়ে বলো যে আজকের সাধারণ জ্ঞান ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কল্পনাও করতে পারবে না আজকের সাধারণ জ্ঞান ক্লাসটা তোমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। তোমরা একটা সাধারণ জ্ঞান পরীক্ষা যখন দিতে বসো, যে কোশ্চেন গুলো ভুল হয়, কি কি কোশ্চেন, যেমন হচ্ছে ওই আহ, স্থাপত্য নিয়ে যে কোশ্চেন গুলো, চর্যাপদ নিয়ে কোশ্চেন, সাহিত্য, বাংলা সাহিত্য নিয়ে কোশ্চেন, সবগুলো আজকে অত্যন্ত সুন্দরভাবে ট্রিক্স এর মাধ্যমে আজকের ক্লাসে বোঝানো হবে। যে জায়গার কোশ্চেন গুলো তোমাদের প্রত্যেকটা সাধারণ জ্ঞান পরীক্ষায় ভুল হয়, আমি ওই সবগুলো টপিক একখানে করে আজকে এই ক্লাসটা নেব। তোমাদের বন্ধুরা এখনো যারা জয়েন করেনি তাদেরকে অবশ্যই মেনশন দাও, মেনশন দাও, তারপরে যদি তারা রেসপন্স না করে তাদেরকে কল দাও, কল দিয়ে বলো আজকের ক্লাসটা যাতে অবশ্যই তারা জয়েন করে। আজকের ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ তোমরা ক্লাস করার পরে বুঝতে পারবে যে আজকের ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, সবার জন্য ওয়ালাইকুম আসসালাম। তো আমরা তোমাদের বন্ধুদের জয়েন করার জন্য 2 মিনিট অপেক্ষা করি। তোমরা তোমাদের বন্ধুদেরকে কল দিয়ে, মেসেজ দিয়ে বা মেনশন করে জানিয়ে দাও যে ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস আছে। নাইমা বলেছো আসসালামু আলাইকুম ভাইয়া। আহ, ততক্ষণে আমাদের তোমাদের কোশ্চেন গুলোর অ্যান্সার দিই। একজন বলেছো ভাইয়া শুধু লেকচার দেখলে হবে, বই কতটুকু দরকার? আহ, কালকে যেহেতু সিলেবাস অনেক বেশি, যেহেতু অনেক বড় একটা সিলেবাস, তোমরা বই পড়ো, বই অবশ্যই পড়ো, কিন্তু ধাপে ধাপে পড়তে হবে। প্রথমে লেকচার পড়ো, লেকচার পড়ার পরে লেকচারে যে টপিক গুলো পড়ানো হয়েছে সেগুলো পড়ো, তারপরে বইয়ের নীল কালি দিয়ে হাইলাইটেড করা পার্ট যেগুলো সেগুলো পড়ো, তারপরে বই। মানে হচ্ছে ধাপে ধাপে প্রথম স্টেপ শেষ করে পরের স্টেপে পড়া শুরু করতে হবে। তাসলিমা, থ্যাংক ইউ তাসলিমা। ভাইয়া আসসালামু আলাইকুম, আপনার ক্লাস আমার অনেক ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ তাসলিমা। আমারও তোমাদের ভালো ক্লাস নিতে, তোমাদের ক্লাস যদি ভালোভাবে নিতে পারে আমারও অনেক ভালো লাগে। তোমরা আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করো, আজকের ক্লাসটা তোমাদের জীবনের বেস্ট জিকে ক্লাস হয়ে যাবে কনফার্ম এটা। যদি আজকের ক্লাসটা আলহামদুলিল্লাহ আমি ঠিক মতো নিতে পারি, কোনো নেটওয়ার্ক প্রবলেম বা অন্য কোনো আনুষঙ্গিক প্রবলেম না হয়, আজকের জিকে ক্লাস তোমাদের লাইফের বেস্ট বা লাইফ টার্নিং জিকে ক্লাস হবে। কারণ আজকে যে জিকে ক্লাসগুলো, জিকে টপিক গুলো পড়াবো, ওগুলো আর কোনোদিন তোমাদের ভুল হবে না। ওগুলো আগে সবসময় তোমাদের ভুল হইতো, ইনশাল্লাহ আর কোনোদিন ভুল হবে না। ঠিক আছে, আজকে মনে হয় তোমাদের অফলাইন ক্লাস শুরু হওয়ার কারণে পার্টিসিপেন্ট একটু কম। আমরা কি তাহলে শুরু করব নাকি আরো কিছুক্ষণ ওয়েট করব? ফাতেমাতুজ জোহরা, কালকের এক্সাম তো কুইক রিভিশন শিটের জন্য এক্সাম। আমি কালকের এক্সামের কথা বলিনি, আমি অনলাইনে আমার টপিকের এক্সামের কথা বললাম, ঠিক আছে? ফাতেমাতুজ জোহরা, দুইটা আলাদা পরীক্ষা, দুইটা ডিফারেন্ট এক্সাম। একজন কোশ্চেন করেছে ভাইয়া 2015 সালের 5 টাকার নোটে গভর্নরের স্বাক্ষর করেন ভাইয়া। ব্যাংক নোট যেগুলো সেগুলো গভর্নর স্বাক্ষর করেন, আর সরকারি নোট যেগুলো সেগুলো হচ্ছে গভর্নমেন্ট স্বাক্ষর করেন। কিন্তু 2005 সালের 5 টাকার নোটটাতে আমরা জানি ব্যাংক নোট হচ্ছে 10 টাকা থেকে শুরু, কিন্তু 2005 টাকার নোটগুলো ব্যাংক নোট চাইলে যে কোনো টাকায় তারা ছাপাইতে পারে, ব্যাংক নোট চাইলে। কিন্তু গভর্নমেন্ট শুধু 1 টাকা, 2 টাকা আর 5 টাকা ছাপাবে। এখন 2005 সালের যে টাকাটা, সেটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মাধ্যমে ইস্যু হয়েছে, সেজন্য সেখানে গভর্নরের স্বাক্ষর। ঠিক আছে? ব্যাংক চাইলে যে কোনো টাকা তারা ইচ্ছা করলে ছাপাইতে পারে, কিন্তু তারা ওই জিনিসটা করে না। তারা করতে পারবে না এরকম না, কিন্তু গভর্নমেন্ট চাইলেও 10 টাকা ছাপাইতে পারবে না। অর্থ সচিবের স্বাক্ষরে 10 টাকা চাইলেও তারা ছাপাইতে পারবে না।
ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আর দেরি না করে। আজকে সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলীর দ্বিতীয় অংশ। আমি টপিকগুলো অলরেডি বলেছি, আরেকবার বলি। আজকের ক্লাসটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। যে জায়গাগুলো ভুল হয়, বাংলাদেশের বৃহত্তম, ক্ষুদ্রতম, এই টপিকগুলো, তারপর বাংলাদেশের বিভিন্ন স্থাপত্য, বাংলাদেশের সাহিত্য, বাংলা ভাষার সাহিত্য, এই সকল টপিকগুলো আজকে খুবই ইজি করে পড়া হবে। তোমরা অবশ্যই ক্লাসে পার্টিসিপেট করবা। আজকে তোমরা ক্লাসে সবাই পার্টিসিপেট করবা। জুম, ফেসবুক দুই জায়গাতে আমি কমেন্ট চেক করব, তোমরা সাথে সাথে ক্লাসে রেসপন্স করবা। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। শিল্প ও সংস্কৃতি দিয়ে শুরু করি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই গান শুনে নাই বা এই গান কোশ্চেনে পায়নি এমন লোক বাংলাদেশে খুবই কম। প্রত্যেকটা এক্সাম, তুমি ডিইউ বলো, মেডিকেল এক্সাম বলো, বিসিএস বলো, যেখানে তুমি যাবা এই কোশ্চেন তোমার কমন। কোশ্চেন থাকবে গীতিকারকে, কোশ্চেন থাকবে সুরকারকে, এবং আনফরচুনেটলি বলো, সবাই এই কোশ্চেনটা ভুল করে। মানে যে যত ভালো স্টুডেন্টই হোক, পরীক্ষার হলে যায়, পরীক্ষার হলে যে তার মাথা ঘুরে যায়। আল্লাহ, এই কোশ্চেনটা আমি গাফফার চৌধুরী অ্যান্সার করবো না আলতাফ মাহমুদ অ্যান্সার করবো? তোমাদের কি এই জায়গায় কনফিউশন হয়? বলো দেখি তোমরা, তোমাদের কি এখানে কনফিউশন হয় যে গাফফার চৌধুরী আর আলতাফ মাহমুদের মধ্যে? যাদের হয় না তাদের তো আলহামদুলিল্লাহ ভালো, যাদের হয় আমি তাদের জন্য বলি। দেখো, গাফফার চৌধুরী হচ্ছে গীতিকার, গীতিকারের নাম হচ্ছে গাফফার চৌধুরী। মনে রাখবা, মনে রাখবা, গতে গীতিকার, গীতিকারের হচ্ছে গ, আর হচ্ছে গাফফারের গ, গাফফার, গীতিকারের গ আর গাফফার গ। তাহলে এভাবে মনে রাখবা, গীতিকার, গীতিকারের গ, গতে মনে রাখবা গ ইকুয়ালস টু গ, গীতিকারের গ, গাফফারের গ। ঠিক আছে, গীতিকারের গ আর গাফফারের গ। এখন সুরকারের এই জিনিসটা দেখো, গীতিকার, আমরা গীতিকারের ডাউট ক্লিয়ার করে ফেললাম, কিন্তু এখন হবে ঝামেলাটা হয় সুরকার নিয়ে। সুরকার, প্রথম সুরকার আছে, বর্তমান সুরকার আছে, কোন সুরকার বর্তমানে চলতেছে এটা একটা আছে। তোমাদের গীতিকার যারা পারো আলহামদুলিল্লাহ, কিন্তু সুরকার নিয়ে কিন্তু অনেক জায়গায় কনফিউশন হয়। গানটির প্রথম সুরকারকে, গানটির বর্তমান সুরকারকে। ঠিক আছে, এখানে আমরা মনে রাখতে পারি, মনে রাখো, গানটির বর্তমান সুরকার আলতাফ মাহমুদ এখানে লিখে আছে। বলো তো তোমরা গানটির প্রথম সুরকারকে? আগে তোমাদের কাছে দেখি তোমাদের, তোমরা অ্যান্সার করতে পারো কিনা। গানটির প্রথম সুরকারকে, গানটির প্রথম সুরকারকে, গানটির, যারা বলতেছে আব্দুল লতিফ, দেখো আমরা একটা জিনিস দিয়ে মনে রাখতে পারি, তারা ঠিক বলছো আব্দুল লতিফ, আব্দুল লতিফ। তোমরা জানো আমরা তাকে ডিসরেসপেক্ট না করে সূত্রের খাতিরে, আজকে আমরা অনেক কথাই বলবো, সবই কিন্তু সূত্রের খাতিরে। আব্দুল মানে কি? আব্দুল আমরা কাকে বলি? আরে যে লোকটা বোকা শোকা তাদেরকে আব্দুল বলি না? আরে বলে ওই যে ছেলেটা, ওই ছেলেটা একটু বোকা, আবুল, আব্দুল। এখন মিস্টার আব্দুল লতিফ একটা গান শুরু করছে, পরে সেই গানটা এতই বাজে হয়েছে, পরে তাকে আলতাফ মাহমুদকে আবার নতুন করে শুরু করা লাগছে। আব্দুল লতিফ একজন বোকা মানুষ, সে একটা গান শুরু করলো, সেই গানটা আলতাফ মাহমুদ আবার নতুন করে শুরু করতে হলো তাকে, আলতাফ মাহমুদকে। তাহলে তোমাকে এখন যদি কোশ্চেন করা হয়, বলো বোকা মানুষটাকে, আলতাফ মাহমুদ আর আব্দুল লতিফের মধ্যে বোকা কে, যার গান চেঞ্জ করা লাগছে, যার সুর আবার নতুন করে করা লাগছে? অ্যান্সার কি হবে? অবশ্যই যে আব্দুল, আব্দুল লতিফ। এখন আব্দুল তো ভাই, আব্দুল একটা গান শুরু করলে সেটা তো বাজে হবেই, সেজন্যই না তার গান। তাহলে তোমাকে যদি কোশ্চেন করা হয় গানটির বর্তমান সুরকারকে, অবশ্যই আব্দুল বর্তমান সুরকার হবে না। বর্তমান সুরকার হবে হচ্ছে যে ভালো, আলতাফ মাহমুদ ভালো, তাই না, যার গান ভালো, আলতাফ মাহমুদ। আর যদি বলা হয় যে পূর্বের সুরকারকে বা প্রথম সুরকারকে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে আব্দুল লতিফ। তোমাদের এই জায়গাটা কি ক্লিয়ার? আব্দুল হচ্ছে একজন আবুল মানুষ বা বোকা মানুষ। যেহেতু সে বোকা, সেহেতু তার হচ্ছে সুর ভালো হয় নাই। এখন তার সুর ভালো না হলে কি করতে হবে? গান সুর ভালো না হলে তো তাকে নতুন করে আবার সুর করতে হবে, ঠিক না? সুর ভালো না হলে কি করা? এই জন্য মনে রাখবা, প্রথম সুরকার হচ্ছে আব্দুল লতিফ এবং বর্তমান সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ। বর্তমান সুরকার যেটা বর্তমানে চলতেছে হচ্ছে বর্তমান, বর্তমান হচ্ছে আলতাফ মাহমুদ। তাহলে আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে যে তোমরা আগের কোশ্চেনটা একটু অ্যান্সার করতে দেখি। বলো গানটির গীতিকার কে? গীতিকার তোমরা নিজেরা যারা হচ্ছে কমেন্টে জানাও, গানটির গীতিকার কে? গানটির গীতিকার কে? গাফফার। গতে গাফফার, গতে গীতিকার। ঠিক আছে, তারপরে এখন বলো গানটির প্রথম সুরকারকে। গানটির প্রথম সুরকারকে? গানটির প্রথম সুরকার
আব্দুল লতিফ, ভেরি গুড। তোমরা তার মানে ক্লাসটা মনোযোগ দিয়ে করছো যে গানটির প্রথম সুরকার হচ্ছে আব্দুল লতিফ, আর বর্তমান সুরকার কে হবে? বর্তমান সুরকার তোমরা চেষ্টা করো, বর্তমান সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ। এটা তোমাদেরকে বারবার নিজেদের হচ্ছে রেসপন্স করতে বলতেছি। মানুষ কিন্তু যখন নিজে পার্টিসিপেট করে তার ব্রেনে এগুলো ক্যাচ করে বেশি। আজকে আমরা ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক গুলো পড়বো, এবং তোমাদেরকে প্রমিস করতে হবে তোমরা সবাই সেই ক্লাসটা মনোযোগ দিয়ে করবা, যাতে এই ক্লাসটা তোমাদের আর জীবনেও ভুল না হয়। প্রত্যেকটা ইনফো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি দেখো, প্রত্যেকটা ইনফো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মিলন হবে কতদিনে, গানটা শুনছো? তোমরা তো সব ভালো ভালো সিঙ্গার মনে হয়, তোমাদের মধ্যে কেউ সিঙ্গার আছো? আমি হচ্ছে বাথরুম সিঙ্গার, মানে আমার গান খুবই পছন্দ করে, কিন্তু মানুষ পছন্দ করে না, আমি গান গাইতে খুব পছন্দ করি আর কি। মিলন হবে কতদিনে গানটা শোনো নাই? মিলন হবে কতদিনে, ও মিলন। এখন এই গানটা আছে না, এখন বাথরুম সিঙ্গারদের কিন্তু একটা ক্যারেক্টারিস্টিক আছে, লিরিক্স এর কোনো ঠিক ঠিকানা নাই, গানের সুর মিললেই হলো। লিরিক্স ঠিক থাকতে হবে, বাথরুম সিঙ্গারদের কি কখনো লিরিক্স ঠিক থাকতে হয়? মানে গান সুর মিলছে তাহলে হয়, ঠিক আছে। এখন আমরা যেহেতু লিরিক্স, বাথরুম সিঙ্গারদের লিরিক্স এর কোনো ঠিক থাকতে হবে না, আমরা বলবো মিলন বলবো না, আমরা বলবো লালন হবে কতদিনে। লালন হবে কতদিনে, ও লালন, ঠিক আছে। লালন না, মিলন বলবা না, এখন বলবা লালন। তাহলে মিলন হবে কতদিনে গানটার গায়ককে বা সুরকারকে হবে হচ্ছে লালন, ঠিক আছে। আর কোনোদিন ভুল হবে? মিলন হবে কতদিনে গানটা হচ্ছে লালন সঙ্গীত বা লালনের। এই যে তোমরা যারা লিরিক্স উল্টা পাল্টা বলো আমার মতো, তাদের সঙ্গে মিল রেখে এখন আমরা মিলন বলবো না, বলবো হচ্ছে লালন, লালন ফকির বা লালন শাহ, ঠিক আছে। এই জায়গায় কনফিউশন হবে এই কোশ্চেনে আর? তার পরের একটা কাহিনী বলি। প্রথমে চর্যাপদ। চর্যাপদে তিনটা পা আছে, ঠিক আছে। একটা হচ্ছে, সরি, কান্ন পা। চর্যাপদে তিন পা, একটা হচ্ছে কাহ্ন পা, একটা হচ্ছে লুই পা, আর একটা হচ্ছে ভুসুকা পা। ভুসুকা পা। এই তিন পার মধ্যে কনফিউশন লাগেনি এমন স্টুডেন্ট কি বাংলাদেশে পাবা? নাকি তোমাদের মধ্যে কি এমন কোনো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আছে যে বলতে পারবা যে না ভাই, আমার না ভাইয়া, আহ এই তিনটার মধ্যে আমার কখনোই কনফিউশন লাগেনি? কাহ্ন পা, লুই পা, ভুসুকা পার মধ্যে তোমাদের কি কনফিউশন হয়? তোমরা জানাও দেখি। কনফিউশন, একজন বলেছো না, একজন বলেছে, নাইমা বলেছে ইয়েস। আমার তো কনফিউশন হইতো, ঠিক আছে, তোমাদের হয়তো হয় না, কিন্তু আমার খুবই, আমি পরীক্ষার হলে কোশ্চেন, এই কোশ্চেন আসতো, এবং আমি আল্লাহ এটা কোন পা হবে, লুই পা, কাহ্ন পা, ভুসুকা পা, মানে কনফিউশন। এই জন্য তোমাদের আমি একটা গল্প বলতে চাই, বুঝছো? একটা গল্প শোনো, গল্প শোনার পরে তোমরা আমাকে অ্যান্সার করবা যে দেখি তোমরা কেমন বুদ্ধিমান। আমাদের পাশের বাসায় একটা বাচ্চা ছিল, ছোট বাচ্চা। তার বাবা মা তাকে এত প্রেসার দিত পড়াশোনার জন্য, মানে এই তুই এখানে বসে আছিস কেন, তুই বিকালে খেলতে গেছিস কেন, করতে যা, এই করতে যা। মানে ওই যে পাশের কিছু টিপিক্যাল পাশের বাসার আন্টি থাকে না, বাচ্চাদের সারাদিনই শুধু প্রেসার দিয়ে থাকে, এই পড়তে বস, পড়তে বস, পড়তে বস, মানে তার জীবন ঝালাপালা করে দেয়। পিচ্ছি বাচ্চা, এখন তাকে এত প্রেসার দিলে পড়তে বসলে সে কি করবে? কান্নাকাটি করবে না? সে কানবে? বলো, একটা পিচ্ছি বাচ্চাকে যদি আমি পড়ার জন্য বারবার মারি, তাহলে সে কি কান্না করবে কিনা? তোমরা কান্না করছো? তোমাদের কি বাসায় প্রেসার দিত? করবে। এখন তার কিন্তু, সে কান্না করলেও তার কিন্তু একটা লাভ কিন্তু হবে, সে কান্না করতেছে কিন্তু সে কিন্তু লেখাপড়া বেশি করতেছে। সে কান্না করতেছে ঠিক, সে কিন্তু লেখাপড়া বেশি করতেছে, ঠিক না? লেখাপড়া বেশি না? যেহেতু তাকে প্রেশার দেওয়া হচ্ছে, সেজন্য কিন্তু সে লেখাপড়া অনেক বেশি করতেছে। এই জায়গাটি ক্লিয়ার? এই গল্পটা কি বুঝলাম? এখন এই যে একজন বলেছে ভাই আমাকে এখনো প্রেশার দে, প্রেশার তো দিবেই ভাইয়া। কান্না, যেহেতু সে কান্না, লেখাপড়া বেশি করে, আমরা মনে করলাম যে কাঁদে তার নাম কাহ্নপা, যে কাঁদে তার নাম হচ্ছে কাহ্নপা। কাহ্নপার কি, কাহ্নপা হচ্ছে বেশি, সবচেয়ে বেশি চর্যাপদ লিখছে কে? বেশি চর্যাপদ কে লিখছে? ভুল হবে আর? একজন বলেছে ভাইয়া বইয়ে তো খুঁজে পাচ্ছি না। আপু, এই কোশ্চেন গুলো হচ্ছে আলাদা আলাদা ভাবে বইয়ে বিভিন্ন স্ক্যাটার্ড ভাবে আছে, যাতে তুমি কোশ্চেনটা ভুল না করো, আমি সেজন্য তোমাদেরকে একখানে কম্পাইল করে পড়াচ্ছি। বইয়ে চর্যাপদের কোশ্চেন টপিকটা আলাদা ভাবে তুমি খুঁজে পাবে না, ঠিক আছে। মানে আজকের লেকচারের মধ্যে চর্যাপদ কোশ্চেনে থাকবে, কিন্তু বইয়ে আলাদা ভাবে টপিক খুঁজে পাবে না। আজকের স্লাইডটা দেখো, লেকচারটা করো, চর্যাপদের কোনো কোশ্চেনে কখনোই তুমি আটকাবে না, আমি এই গ্যারান্টি তোমাকে দিচ্ছি। তুমি আজকের লেকচারটা করো শুধু, বইয়ে খুঁজতে যেও না। বই, এত মোটা বই, এমনি যত প্রেসারে থাকো, ওই মোটা বই নিয়ে আর প্রেসার বাড়ায় না প্লিজ, বইটা রাখো।
এখন বইটা রাখো, লেকচারটা শেষ করো, তারপরে হচ্ছে। তাহলে তোমাকে যদি বলি সবচেয়ে বেশি চর্যাপদের লেখক কে, মানে চর্যাপদের পদ, সবচেয়ে পদ সংখ্যা কার সবচেয়ে বেশি, তোমরা অ্যান্সার করে জানাও দেখি তোমরা কি বুঝলা কিনা গল্পটা। কান্নপা। কেন কান্নপা? ভাই সে বেশি লিখছে, তার বাবা মা তাকে এত প্রেশার দিছে, সেজন্য কান্নাকাটি করছে। কিন্তু কান্নাকাটি করলেও তার একটা ভালো কাজ হয়েছে, তার লেখাপড়া বেশি হয়েছে। এখন লেখাপড়া যে বেশি করছে তার তো পদ সংখ্যা বেশি হবেই, যে বেশি লিখছে তারই তো পদ সংখ্যা বেশি। কোনোদিন আর ভুলবা সবচেয়ে বেশি পদ সংখ্যা কার? ভুলবা? ভুল করবা? তোমাদের রেসপন্স কম, তার মানে ভুল করবা। আমি কি আবার বলবো? এই লুইপা কে বলে? লুইপা না, লুইপা না, কানহোপা। কানহোপা। কেন? সে কান্নাকাটি বেশি করতেছে, সেজন্য তো কান্নপা। একটা পার কাহিনী শেষ। আমাদের কান্নপা আর লুইপার মধ্যে সবসময় কনফিউশন লাগে, কান্নপা আর লুইপার মধ্যে সবসময় কনফিউশন লাগে। লুইপা, তাহলে একটাই কোশ্চেন বাকি আছে, আদি কবি কে? আদি কবি লুইপা। চর্যাপদের সবচেয়ে আদি কবিকে? আদি কবি হচ্ছে লুইপা, ঠিক আছে। আর ভুসুকাপা হচ্ছে, ভুসুকাপা, ভুসুকাপা হচ্ছে প্রথম বাঙালি দাবি, নিজেকে প্রথম বাঙালি দাবি করেন, বাঙালি দাবি করেন, নিজেকে প্রথম বাঙালি দাবি করেন। 3 পার সংখ্যাটা শেষ। 3 পার সংখ্যাটা কি শেষ? কান্নপা বেশি চর্যাপদ, লুইপা হচ্ছে আদি কবি, ভুসুকাপা হচ্ছে প্রথম বাঙালি দাবি করেন। এখন পুরো জায়গাটা এখান থেকে কি কি কোশ্চেন লাগবে আমরা একটু রিভিউ করি। প্রথম হচ্ছে চর্যাপদ কি? চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের আদি নিদর্শন, আদি নিদর্শন, আদি নিদর্শন, বাংলা সাহিত্যের আদি নিদর্শন। চর্যাপদের আবিষ্কারক কে? চর্যাপদের আবিষ্কারক হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী, হরপ্রসাদ, পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী, হরপ্রসাদ শাস্ত্রী। কোথায়? এখন তোমরা বলো দেখি তোমাদের সাধারণ জ্ঞান কেমন। চর্যাপদ কোথায় আবিষ্কার আবিষ্কার করা হয়? চর্যাপদ কোথায় আবিষ্কৃত হয়? কে বলতে পারবা? চর্যাপদ কোথায় আবিষ্কার হয়? চর্যাপদ একজন বলছো আরাকানি, শুকনা বলছো, তানভীর বলছো, মহেন্দ্রজোড়ো, নেপাল বলছো। তোমরা কমেন্টে মারামারি লাগাই দাও, দেখি কোনটা বেশি হয়, কার কার অ্যান্সার জয়লাভ করে। চীনে বলছো, মানে বিভিন্ন রকম অ্যান্সার। শোনো, লুইপা, সরি, হরপ্রসাদ শাস্ত্রী নেপালে আবিষ্কার করেন। হরপ্রসাদ শাস্ত্রী প্রথম আবিষ্কার করেন হচ্ছে নেপাল, নেপালের রাজ দরবারে 1907 সালে। 1907 সালে নেপালের রাজ দরবার, নেপালের রাজ দরবার, দরবার 1907 সালে নেপালের রাজ দরবার। তাহলে আর শেষ, এখান থেকে শেষ কোশ্চেন আসার মতো হচ্ছে চর্যাপদের সংখ্যা কত? চর্যাপদের সংখ্যা হচ্ছে টোটাল 51টা। চর্যাপদের সংখ্যা কত? টোটাল 51টা। পুরো সবগুলো কোশ্চেনকে আমি আবার রিভিউ করব। এখন তাহলে আমি তোমাদেরকে কোশ্চেন করি, তোমরা অ্যান্সার দাও। প্রথম হচ্ছে, বলো চর্যাপদের সবচেয়ে বেশি লেখা কার? চর্যাপদ সবচেয়ে বেশি লেখা কার? হ্যাঁ, চর্যাপদ সবচেয়ে বেশি লেখা কার? চর্যাপদ সবচেয়ে বেশি লেখা হচ্ছে কান্নপা। কেন কান্নপা? সে কান্নাকাটি, তার বাবা মা তাকে অনেক প্রেশার দিচ্ছে, সে কান্নাকাটি করছে, কান্নাকাটি করে সে লিখছে বেশি, সেজন্য সবচেয়ে বেশি হচ্ছে পদ বেশি কান্নপার। চর্যাপদের আদি কবিকে? চর্যাপদের আদি কবি, চর্যাপদের আদি কবিকে? ভেরি গুড, চর্যাপদের আদি কবি হচ্ছে, তার মানে তোমরা ক্লাস করতেছো, তোমরা কিন্তু ভেরি গুড। তোমরা চর্যাপদের আদি কবি হচ্ছে লুইপা। যারা ফেসবুকে আছো তারাও ফেসবুকে কমেন্ট করে জানাও, আমি ফেসবুকের কমেন্টও দেখছি, হয়তো একটু স্লো কিন্তু দেখছি। তারপরে, তারপরে আনসার দাও, চর্যাপদের প্রথম বাঙালি দাবি করেন কে? প্রথম বাঙালি দাবি করেন ভুসুকাপা। ভেরি গুড, প্রথম বাঙালি দাবি করেন হচ্ছে ভুসুকাপা, প্রথম বাঙালি দাবি করেন নিজেকে ভুসুকাপা। তারপরে বলো চর্যাপদ আবিষ্কারককে? চর্যাপদের আবিষ্কারক? চর্যাপদের আবিষ্কারককে? হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদের আবিষ্কারক হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। কোথায় আবিষ্কার করা হয়? কোথায় আবিষ্কার করা হয়? ভেরি গুড, নেপালে আবিষ্কার করা হয়। চর্যাপদ টোটাল কতটি? চর্যাপদের সংখ্যা কতটি? চর্যাপদের, চর্যাপদের সংখ্যা কতটি? এক্সিলেন্ট, এক্সিলেন্ট। এই একজন 11 লিখছো, 11 না, 11 না, 51, 51, ভুল করো না। চর্যাপদের সংখ্যা হচ্ছে 51টি। এখন তোমরা আমাকে বলো
এখন তোমরা আমাকে বলো চর্যাপদ থেকে কি কোনো কোশ্চেন ভুল হবে? এই যে 7টা কি 8টা কোশ্চেন পড়ালাম, এই কোশ্চেন গুলো কি তোমাদের ভুল হবে কখনো? যদি ভুল হয় তাহলে আমি আবার রিভিউ করবো, দরকার পড়লে আজকে আরো 3বার রিভিউ করবো, কোনো সমস্যা নেই। এখন তোমরা আমাকে যদি বলো, একজনও বলো ভুল হবে, তাহলে আমি আবার রিভিউ করবো। ভুল হবে আর এই কোশ্চেন গুলো কিন্তু ভুল করা যাবে না, ঠিক আছে? একজন লিখেছো যে কে কতটি লিখেছে, এগুলো লাগবে না ভাইয়া। কে কতটি লিখেছে এগুলো এখন লাগবে না, তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে লাগবে না। একজন বলছে ভাই আবার চর্যাপদ একটু রিভিউ করেন। তুমি মনোযোগ দিয়ে শোনো, আবার চর্যাপদ একটু রিভিউ করেন। তুমি মনোযোগ দিয়ে শোনো। চর্যাপদ, চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের আদি নিদর্শন, বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ। চর্যাপদের লেখক অনেকজন আছেন, আমাদের লাগবে 3জন। একজন হচ্ছে সবচেয়ে বেশি লিখেছেন, কে সবচেয়ে বেশি লিখেছেন হচ্ছে কান্নপা। কান্নাকাটি করে, বাবা মা পেশার দেশে কান্নাকাটি করে কাঁদতে কাঁদতে লিখে, সেজন্য তার লিখে অনেক বেশি। সবচেয়ে বেশি লিখেছেন কান্নপা। আদি হচ্ছে লুইপা, বা হচ্ছে সবার প্রথম হচ্ছে লুইপা। ভুসুকাপা, ভুসুকাপা হচ্ছে নিজেকে বাঙালি দাবি করেন প্রথম। চর্যাপদের সংখ্যা হচ্ছে টোটাল 51টা। চর্যাপদ আবিষ্কার করেন পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ আবিষ্কার করেন হচ্ছে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। আবিষ্কার করেন কোথায়? নেপালের রাজদরবারে। আবিষ্কার করেন কোথায়? নেপালের রাজদরবারে, ঠিক আছে? হ্যাঁ, এরপরে এখন দেখো কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম। কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, ঠিক আছে? কাজী নজরুল ইসলাম। এখন আমি তোমাদের আবার গল্প বলবো, আজকের ক্লাসটা আমি শুধু গল্পই করবো। তোমরা যারা গল্প শুনতে পছন্দ করো, একটা জমায় একটু ইয়া করে বসো। কাজী নজরুল ইসলামের কুসুম কোমল শব্দটা শুনছো না? কুসুম কোমল শব্দটা কিন্তু কাজী নজরুল ইসলামের সঙ্গে খুব যায়। কাজী নজরুল ইসলামের হৃদয়ের একটা পার্ট যেমন বজ্রের মতো শক্ত, আর একটা পার্ট কিন্তু খুবই কুসুম কোমল, খুবই নরম। এটা তোমরা জানো না? কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম কিন্তু কুসুম কোমল, তার জীবনের, তার হৃদয়ের হচ্ছে 2টা পার্ট। তার জীবনের 2টা পার্ট, একটা হচ্ছে সফট আর একটা হচ্ছে হার্ড, বা তার ক্যারেক্টার 2টা পার্ট। এখন তার কুসুম কোমল যে মন, যে তার কোমল যে মন, কোমল মন, কোমল মন, সে কোমল মনে কি করে, তাই সে এখনো কোমল মন, এখনো বাচ্চা রয়ে গেছে। কোমল মনটা কি, সে এখনো বাচ্চা, সে এখনো বাচ্চা। সে কোমল মন, সে তো নিজের নামে কিছু লিখতে পারে না। ধরো তার মন খুব কোমল, সে কিন্তু নিজের নামে লিখতে পারবে না। সে লিখছে কি, তার একটা ক্যারেক্টার বানাইছে কাজী নজরুল ইসলাম, তার ক্যারেক্টার নাম হচ্ছে আলেয়া। এখন যে বাচ্চা, সে তো পুতুল খেলবে, মানে বাচ্চা খেলে, তোমরা খেয়াল করছো না পুতুলের বিয়ে খেলছো কখনো? ওই যে বাচ্চা খেলে পুতুল, পুতুলের বিয়ে হয়, মানে বাচ্চারা করে না, দুই বন্ধু মিলে চল বন্ধু তোর পুতুলের সঙ্গে আমার পুতুলের বিয়ে দিই। তোমরা কি এরকম করো? তোমরা কি করছো? আমাদের এলাকার দিকে তো এরকম বাচ্চা কাচ্চারা খুব করতো, আমার বন্ধু বান্ধবরাও করতো। চল বন্ধু আজকে তোর পুতুলের সঙ্গে আমার পুতুলের বিয়ে দিই, ঠিক আছে? পুতুলের সঙ্গে কাজী নজরুল ইসলামের সব পার্ট, সে পুতুলের সঙ্গে পুতুলের বিয়ে দিচ্ছে। পুতুলের আলেয়া তার পুতুলের বিয়েতে। এখন পুতুলের বিয়ে দেওয়ার সময় কিন্তু অনেকে সুন্দর ড্রেস ট্রেস পরে, ঝিলিমিলি রঙের শাড়ি পরে, ঠিক আছে? ঝিলিমিলি রঙের শাড়ি পরে না, ঝিলিমিলি রঙের শাড়ি। তাহলে এই সূত্র দেখো, কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, সাহিত্যকর্ম নাটক মানে কি, তার সব পার্ট যেটা করে সেটা হচ্ছে নাটক। কি, আলেয়া, তার ক্যারেক্টার আলেয়া পুতুলের বিয়ে দিচ্ছে, পুতুলের বিয়েতে ঝিলিমিলি রঙের শাড়ি পরছে, পুতুলের বিয়েতে ঝিলিমিলি রঙের শাড়ি পরছে। তাহলে আলেয়া, পুতুলের বিয়ে আর ঝিলিমিলি, 3টা নাটক। ভুল হবে কোনোদিন? আলেয়া, পুতুলের বিয়ে আর ঝিলিমিলি। কাজী নজরুল ইসলামের যে নরম হৃদয়, সে হচ্ছে পুতুলের বিয়ে করতেছে, বাচ্চা মানুষ, পুতুলের বিয়ে তো তার ওইগুলো জিনিস ভালো লাগে। পুতুলের বিয়েতে ঝিলিমিলি রঙের শাড়ি পরছে, ক্যারেক্টারিস্টিক। তাহলে কাজী নজরুল ইসলামের নাটকের নাম হচ্ছে আলেয়া, পুতুলের বিয়ে, ঝিলিমিলি। একজন বলেছে এখনো করি, ঠিক আছে, সমস্যা নেই, তোমার হৃদয়ে সফট পার্ট হার্ড পার্ট দুটাই আছে। আর উপন্যাস, উপন্যাস মানে হচ্ছে বজ্র কঠিন, কুহেলিকা, মৃত্যু, ক্ষুধা, বাঁধন হারা। উপন্যাসগুলোর কিন্তু টোনই আলাদা। তুমি উপন্যাসগুলো যখন নাম বলবা, তখন হৃদয়ের মধ্যে রক্ত গরম হয়ে যাবে। কুহেলিকা, মৃত্যু, ক্ষুধা, বাঁধনহারা। এখানে বাঁধনহারাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ বাঁধনহারা হচ্ছে প্রথম উপন্যাস। তাহলে তোমরা আমাকে বলো, পুতুলের বিয়ে কি ধরনের রচনা, এবং পুতুলের বিয়ে কার রচনা? পুতুলের বিয়ে কি ধরনের রচনা বলতে পারবা? পুতুলের বিয়ে সফটওয়্যার, তার হচ্ছে হৃদয়ের কোমল মনের অংশ। আর প্রথম উপন্যাস কোনটা? প্রথম উপন্যাস এক্সিলেন্ট। তোমরা যারা ক্লাস করতেছো মনোযোগ দিয়ে, তাদের মতো উপকৃত আজকের ক্লাসের পরে কেউ হবে না। যারা ক্লাস পরে জয়েন করার চিন্তা ভাবনা করতেছো, ভাই পরে করব, এই ক্লাসটা আজকে লাইভ করো, যত কষ্টই হোক আজকের ক্লাসটা তুমি লাইভ করো। আমি তোমাকে এনশিওর করতেছি তুমি এই ক্লাস থেকে খুবই উপকৃত হবা, তোমার জিকের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে।
যে টপিক গুলো স্থাপত্য নিয়ে আমাদের সবার ডাউট, কোনটা সাবাস বাংলাদেশ, নিতুন কুণ্ড, শামীম শিকদার, তারপর এখানে সমস্যা হয়নি এমন কোনো লোকই মনে হয় বাংলাদেশে পাওয়া যায় না। আজকে সব ডাউট তোমাদের ক্লিয়ার করবো। কুহেলিকা, বাঁধনহারা, মৃত্যু খোঁজা। তারপরে সংবাদপত্র, তোমাদের আমি 4টা সংবাদপত্রের নাম দিই, তুমি আমাকে বলো দেখি কোনটা কাজী নজরুল ইসলামের সম্পাদনা করা না। একটা হচ্ছে নবযুগ, ধূমকেতু, লাঙল, শিখা। বলো কোনটা কাজী নজরুল ইসলামের সম্পাদনা করা না, বা কোনটার সম্পাদক কাজী নজরুল ইসলাম ছিলেন না? কেউ বলতে পারবা কোনটার সম্পাদক কাজী নজরুল ইসলাম ছিলেন না? দেখি সবাই, একজন বলেছো শিখা, একজন বলেছো লাঙল। ফেসবুকে কি তোমরা কি ঘুমাই গেলে নাকি? ঘুমানো যাবে না আজকে ক্লাসে। বাঁধনারা বলছে একজন, লাঙল বলছে একজন, 3 নাম্বার বলছে একজন। এই কোশ্চেনটা লিখার কারণে একজন বলেছো এই কোশ্চেনটা দেওয়ার, শিখা, শিখা পত্রিকা আছে না, শিখা পত্রিকা, এই যে শিখা পত্রিকা, শিখা, শিখাতে কাজী নজরুল ইসলাম লিখতেন কিন্তু এটার সম্পাদক অন্যজন। অ্যান্সার হবে হচ্ছে নবযুগ, ধূমকেতু আর লাঙল। শিখাটা দেওয়ার কারণ কি, শিখাতে কাজী নজরুল ইসলাম অনেক লিখেছেন, তো কনফিউশনটা শিখাকে নিয়ে বেশি হয়, শিখা পত্রিকাকে নিয়ে কনফিউশনটা বেশি হয়। ঠিক আছে, অ্যান্সার হবে অবশ্যই প্রথম 3টা। শিখা কাজী নজরুল ইসলামের সম্পাদনায় না, শিখা পত্রিকার সম্পাদক কাজী নজরুল ইসলাম না। নবযুগ, ধূমকেতু, লাঙল। আমার সঙ্গে বলো, সবাই বলো, যে যেখানে আছো, যারা কম্বলের নিচে আছো, যারা বেডে বসে আছো, টেবিলে বসে আছো, সবাই একসঙ্গে নবযুগ, ধূমকেতু, লাঙল, নবযুগ, ধূমকেতু, লাঙল, নবযুগ, ধূমকেতু, লাঙল, নবযুগ, ধূমকেতু, লাঙল। ঠিক আছে, আবার বলি, নিজেরা বলো, আরেকবার বলো, নবযুগ, ধূমকেতু, লাঙল, নবযুগ, ধূমকেতু, লাঙল। কখনো ভুল হবে না ইনশাল্লাহ। তাহলে আমরা পরের স্লাইডে যাই। আর রবীন্দ্রনাথ ঠাকুরেরটা আমরা একটু শেষে আসবো, তার আগে কিছু বাকিগুলো শেষ করে তারপর রবীন্দ্রনাথ ঠাকুরে আসবো। শোনো, বলো তো তাহলে কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কি? কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কি? আগের পরে একটু রিভিউ করে আসি। কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কি? কাজী নজরুল ইসলামের প্রথম সম্পাদক উপন্যাস কি? যারা অ্যান্সার করছে, অনেকে অ্যান্সার করছে বাঁধনহারা, বাঁধনহারা, বাঁধনহারা। ভেরি গুড, কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস হচ্ছে বাঁধনহারা। তারপরে আমি দেখতে চাই তোমরা বলো, আলিয়া কার লেখা? আলিয়া কার লেখা? বা আলিয়া কি ধরনের রচনা? আলিয়া কার লেখা, কি ধরনের রচনা? আলিয়া কার লেখা, কি ধরনের রচনা? আলিয়া কার লেখা, কি ধরনের রচনা? এক্সিলেন্ট, 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 ভেরি গুড। ঠিক আছে, জসিমউদ্দিনের কাহিনী বলবো। জসিমউদ্দিনের কাহিনী বলার আগে তোমরা একটা, যারা বিভিন্ন জায়গায় হচ্ছে অমনোযোগী আছো, ভালো করে শোনো। জসিমউদ্দিন, জসিমউদ্দিনকে নিয়ে আমি একটা গল্প বলবো, বুঝছো? আজকের ক্লাসটা আমি বলেছি, আজকে পুরো ক্লাসই গল্প। জসিমউদ্দিনের এক ফ্রেন্ড ছিল। গল্প শোনো, পড়াশোনা আমরা পরে করবো, আগে গল্প। সবাই তো পড়ে, আমি আর আজকে ভাবলাম যে ছেলেপেলের সঙ্গে একটু গল্প করে আসি। এত পড়ায় কি লাভ, তাই না? সবাই তো পড়ায়, মানে কোচিং এ ক্লাস করতে আসো, এই টিচার এই পড়াচ্ছে, মানে তোমাদের আজকে রিল্যাক্স ডে। ধরো জসিমউদ্দিনের গল্প বলি। জসিমউদ্দিনের এক বান্ধবী ছিল বা ফ্রেন্ড ছিল। জসিমউদ্দিনের বান্ধবীর নাম কি? রাখালি। আজকে তার রাখালিকে নিয়ে কাহিনী। জসিমউদ্দিনের এক বান্ধবী ছিল, তার নাম হচ্ছে রাখালি। ঠিক আছে, জসিমউদ্দিনের বান্ধবী রাখালি। এখন জসিমউদ্দিনের বান্ধবী একটা জায়গায় ঘুরতে গেছে। যদি তাকে বলা হয় একটা জায়গায় গল্প করতে গেছে, সে কোথায় গল্প করতে যাবে? তোমরা যারা জসিমউদ্দিনের 2-1টা বই পড়ো, বলো তো, সে একটা, জসিমউদ্দিনের এক বান্ধবী, সে একটা ঘাটে ঘুরতে গেছে, জায়গাটা কোথায় হবে? মানে কোন ঘাটে ঘুরতে গেছে, তোমরা কি বলতে পারবা? জসিমউদ্দিনের বান্ধবী একটা জায়গায় আড্ডা দিতে গেছে, কোথায় কোথায় ঘুরতে গেছে বলো? কোন ঘাটে যাইতে পারে? এই তো অ্যান্সার করছে, বুদ্ধিমান ছেলেমেয়েরা কিন্তু অ্যান্সার করে ফেলছে, সজন বাদিয়ার ঘাট। জসিমউদ্দিনের বান্ধবী রাখালি, সে আড্ডা দিতে গেছে সজন বাদিয়ার ঘাটে। কিন্তু এখানে তো একটা সমস্যা আছে, সজন বাদিয়ার ঘাটে সে গেছে, ধরো এই যে সজন বাদিয়ার ঘাটে সে, সজন বাদিয়ার ঘাটে সে গেছে, সজন বাদিয়ার ঘাট, বাস এখানে সজন হবে।
সজনবাদীর ঘাটে গেছে। সজনবাদীর ঘাটে তো আর গল্প করা যায় না, ঘাটের এত লোক, লোকের লোকারণ্য, মানুষ আসে মানুষ যায়, মানুষ আসে মানুষ যায়, ঘাটে কি গল্প করা যায়? ঘাটের পাশে গল্প করতে হবে, তাই না? ঘাটে তো গল্প করা যাবে না, ঘাটের পাশে আশেপাশে। ঘাটের আশেপাশে কি নদী, ধরো নদীর ঘাট, নদীর ঘাটের আশেপাশে কি থাকে? বালুর চর থাকে না? বালুর চর আর ধান ক্ষেত থাকে না? নদীর ঘাটের আশেপাশে কিন্তু বালুর চর আর ধান ক্ষেত থাকে, তাই না? একটা মেয়ে, জসীমউদ্দিনের বান্ধবী রাখালি, রাখালি তো একটা মেয়ে, একটা মেয়ে তো ঘাটে যে গল্প করবে না, সে ঘাটের আশেপাশে থাকবে, সাইড থেকে দূর থেকে দেখবে যে হ্যাঁ ঘাটে সুন্দর। এখন আড্ডা দিচ্ছে, আড্ডা তো কি দাঁড়ায় থেকে দিবে কেউ? মানুষকে আড্ডা দাঁড়ায় থেকে দেয়? আড্ডা দেয় বসে রিল্যাক্স করে। সে এখন বসছে, এখন যদি বলে জসীমউদ্দিন কিসে বসে, জসীমউদ্দিনের বান্ধবী রাখালি সে যদি কোনো জায়গায় বসে, সে কিসের উপর বসবে? তোমরা অ্যান্সার করো দেখি, কিসের উপর বসবে? সে একটা জায়গায় বসে আছে, কিসের উপর বসবে? এই যে শুভ্রা প্রথম অ্যান্সার দিয়েছে নকশিকাঁথা, ভেরি গুড শুভ্রা। হ্যাঁ, জসীমউদ্দিনের বান্ধবী, তার তো কাজকর্মই আলাদা হবে, সে একটা অন্য লেভেলের, তাই না? তার লেভেলই আলাদা, কবি কাব্যিক কাব্যিক ভাব, সে নকশিকাঁথার উপর বসবে। জসীমউদ্দিনের বান্ধবী, সে হচ্ছে নদীর পারে বা হচ্ছে ঘাটে গেছে, সজনবাদীর ঘাটে গেছে, ঘাটে তো যায়নি, গেছে ঘাটের পাশে আছে বালুচর আর ধান ক্ষেতের কাছে, সেখানে হচ্ছে বসে আছে, বসে আছে কিসের উপর? নকশিকাঁথা। সে নকশিকাঁথাটার রং কি হইতে পারে বলবো দেখি? একটা নকশিকাঁথা, ঠিক আছে তোমরা বললা ভাই নকশিকাঁথার উপর বসে আছে, নকশিকাঁথা, নকশিকাঁথার রং কি হবে? রং তোমরা তো দেখি বিশাল বুদ্ধিমান। হলুদ বরণ, এই তো ভেরি গুড। যারা বলতেছে হলুদ বরণ, ঠিক আছে, হলুদ রঙের নকশিকাঁথার উপর বসে আছে, ঠিক না? হলুদ বরণ নকশিকাঁথার উপর বসে আছে। এখন একটা মেয়ে যদি গল্প করতে যায়, তার সঙ্গে কে যায় সাধারণত? তোমরা দেখো নাই? এখন তো সব সময় দেখা যায় টিউশনে গেলে সঙ্গে গার্জিয়ানরা, মার সাথে মেয়েকে নিয়ে আসি, ভাবি আমার মেয়েকেও নিয়ে আসি, ঠিক আছে আম্মু, এই যারা অ্যান্সার দিচ্ছ। একটা মেয়েকে কিন্তু এখন সাধারণত বাংলাদেশে সাধারণত হচ্ছে ছাড়ে না, মাকে নিয়ে গেছে, মা জননী। আর ছাত্রলীগের মা কি? ছাত্রলীগের মা হচ্ছে হাসু, হাসু আপাকে চেনো না? আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঠিক আছে, প্রধানমন্ত্রী, ছাত্রলীগের মা জননী, সে হচ্ছে মা জননী হাসু আপা, ঠিক আছে। এখন তোমরা দেখো জসীমউদ্দিন তো একজন কবি, তার বান্ধবী কি যেন তেন বান্ধবী হইলে চলবে? তার বান্ধবী হইতে হবে খুবই, তার বান্ধবীর ক্যারেক্টারিস্টিকই আলাদা হবে। সেই বান্ধবী হবে হচ্ছে সুচয়নী, জলের মতো, সুচয়নী আর জলের মতো, সুচয়নী জলের মতো। তাহলে এখন পুরো জিনিসটা আমরা রিভিউ করে আসো। জসীমউদ্দিনের বান্ধবীর নাম কি? রাখালি। রাখালি কোথায় গেছে? তোমরা অ্যান্সার দাও, জসীমউদ্দিনের বান্ধবীর নাম কি? সাথে সাথে চ্যাটে কমেন্ট করো, দেখি তোমরা পারো কিনা। জসীমউদ্দিনের বান্ধবীর নাম কি? রাখালি। রাখালি কোথায় ঘুরতে গেছে? রাখালি আড্ডা দিতে কোথায় গেছে? রাখালি আড্ডা দিতে কোথায় গেছে? রাখালি আড্ডা দিতে গেছে সজনবাদীর ঘাটে, সজনবাদীর ঘাটে তো জানি, ঘাটের পাশে গেছে। ঘাটের পাশে কোথায় গেছে? ঘাটের পাশে কোথায় গেছে? ঘাটের পাশে, সজনবাদীর ঘাটের পাশে কোথায়? বালুরচর ধান ক্ষেত, বালুরচর আর ধান ক্ষেত, বালুরচর আর ধান ক্ষেত। ঘাটে ওখানে কি করছে? দাঁড়ায় আছে না বসে আছে? অবশ্যই বসে, ঠিক না? বসে, বসে হচ্ছে কিসের উপর বসে আছে? নকশিকাঁথা, ভেরি গুড। যারা অ্যান্সার করতেছো তাড়াতাড়ি অ্যান্সার করতেছো, ভেরি গুড। নকশিকাঁথার উপর বসে আছে। নকশিকাঁথার রং কি? নকশিকাঁথার রং কি? নকশিকাঁথার রং হলুদ রং, নকশিকাঁথার রং হচ্ছে হলুদ। কার সঙ্গে গেছে? নকশিকাঁথার রং কি? কার সঙ্গে গেছে? মা জননী, মা জননী হাসু, মা জননী হাসু, পুরোটা একসঙ্গে, মা জননী হাসু, মা জননী হাসু, মা জননী হাসু, মা জননী হাসু। যেহেতু জসীমউদ্দিনের বান্ধবী, তার তো একটা আলাদা ক্যারেক্টারিস্টিক থাকবে। সে কি তোমার আমার মতো হলে চলবে? সে হবে স্মার্ট। তার ক্যারেক্টার, তার হচ্ছে শাব্দিক একটা রূপক নাম থাকবে। সেই রূপক নাম হচ্ছে, যেহেতু কবি, কবির বান্ধবীর তো রূপক নাম থাকতেই পারে, সুচয়নী এবং জলের মতো, সুচয়নী এবং জলের মতো। এবার তাহলে দেখো জসীমউদ্দিনের কাব্যগ্রন্থের নাম তুমি আর জীবনেও ভুল করতে পারবা, মানে তুমি চাইলেও এখন আর ভুল করতে পারবা না। রাখালি, তারপরে হচ্ছে সজনবাদিয়ার ঘাট, নকশিকাঁথা, হলুদ বরণ, বালুর চর, ধান ক্ষেত, মাঝে জননী কান্দে, হাসু, সুচয়নী, আর হচ্ছে জলের লেখা। ভুল হবে আর কখনো? জসীমউদ্দিনের সাহিত্যকর্ম কোনোদিন ভুল হবে? তুমি আমরা বলো, এবার তুমি আমাকে বলো, কার কার এখনো জসীমউদ্দিনের সাহিত্যকর্ম ভুল হবে বা জসীমউদ্দিনের কাব্যগ্রন্থ ভুল হবে? দেখি কে সেই বান্দা যে এখনো যার হচ্ছে জসীমউদ্দিনের ইয়া ভুল হবে। না, তোমরা বলতে পারতেছো না, তোমাদের তার মানে এখনো ভুল হবে, তাই না? না হবে না। রিয়াজ বলছো হবে না, নাইমা বলছো হবে না,
এখনো যদি কারো হয়, হবে নাকি বলো, সবাই বলো, হবে? হওয়া যাবে না, ভুল হওয়া যাবে না। আজকের ক্লাসের উদ্দেশ্য একটাই, যা পড়বো সলিড পড়া পড়বো, কোনোদিন ভুল হবে না। গল্প মনে থাকবে, গল্প দিয়ে পড়বো। আর জিকে কতই আর মুখস্থ করি বলো, আমরাও তো মানুষ তাই না? জিকে এত জিকে মুখস্থ করা যায়? সেজন্য ভাবলাম যাই ছেলেদের একটু গল্প শোনায় আসি। আজকে ক্লাসটা হচ্ছে গল্পের ক্লাস। ঠিক আছে, পরের টপিকে যাই। ঠিক আছে, পরের টপিক মীর মোশাররফ হোসেন, আবার গল্প। আজকে ক্লাস আমরা শুধু গল্পই করবো, ঠিক আছে? তোমরা বলবা যদি বোরিং লাগে, বলবা, তাহলে নতুন গল্প বলবো, পুরাতন গল্প বাদ। ঠিক আছে? তোমরা মিশা সওদাগরকে চেনো? মিশা সওদাগর, মিশা, মিশা সওদাগরকে চেনো? মিশা, এই সরি, বাংলা মুভি দেখো তোমরা? বাংলা মুভি, বাংলা মুভি দেখো বাংলা? আরে না, এখন তো দুই একজন দেখলে বলবে যে হ্যাঁ, আমি তো বাংলা মুভি দেখি না ভাইয়া, আই এম সো স্মার্ট। মানে আমি এসব খ্যাত বাংলা মুভি কেন দেখবো বলেন? মিশাকে চেনো? সবাই মিশাকে চেনো তো? মিশা সওদাগর বা মিশা চৌধুরী, বাংলার ব্যাপক ভিলেন। ভিলেনকে চেনো? মিশাকে চিনো নাকি মিশাকেও চিনো না? অ্যাটলিস্ট মিশাকে চিনতে হবে। সবাই চিনো মিশাকে? আজকে মিশার কাহিনী পড়বো। মিশা কি ভিলেন না হিরো? মিশা, মিশা কি ভিলেন না হিরো? মিশা বলো, মিশা কি ভিলেন না হিরো? ভিলেন, বাংলা মুভির ভিলেন কি? বাংলা মুভির ভিলেনের কাজ কি? সে খারাপ কাজ করবে না? বাংলা মুভির ভিলেনের তো কাজই একটা, ভাই আমি শুধু খারাপ কাজ করবো। বাংলা মুভির ভিলেন। এখন ভিলেন বাংলা মুভিতে দেখো নি, ভিলেন থাকে, ভিলেনের থাকে সাথে এক ছোট ভাই। ভিলেনের সাথে এক ছোট ভাই থাকে না, যে থাকে কলেজে পড়ে, কলেজে পড়ে প্রিন্সিপালকে যে বলে, কলার ধরে বলে, এই আপনি জানেন আমার ভাইকে? আমার ভাই এই কলেজের সবচেয়ে বড় অর্থদাতা, এই কলেজের 50 ভাগ 100 ভাগ আমার ভাইয়ের। এরকম কলেজে ভিলেনের এক ছোট ভাই থাকে না? তোমরা যারা বাংলা মুভি দেখো খেয়াল করে দেখবে, এরকম করে ছোট ভাই থাকে, ভিলেন থাকে, ভিলেনের থাকে এক ছোট ভাই। যত অকাম কুকাম করা দরকার সব করে ভিলেনের ছোট ভাই। তোমরা কি জানো ভিলেনের ছোট ভাইয়ের এই কাহিনী? শুধু রাকিব মনে হয় জানে, বাকিরা মনে হয় জানে না। ঠিক আছে, ধরো ভিলেন এবং ভিলেনের ছোট ভাইয়ের গল্প বলবো। মিশা ভিলেন, সে করছে কি, সে ভিলেন, তার দুই ভাই, সে দুই ভাই মিলে করছে, ভাই ভাই করছে কি, কোশ্চেন ফাঁস করছে। কোশ্চেন ফাঁস করছে, কোশ্চেন ফাঁস করছে, দুই ভাই মিলে করছে কি, যেহেতু ভিলেন ভাই তাদের কাজই তো অকাম করা, কোশ্চেন ফাঁস করছে। এখন আমি সাবিত ইবনে মুয়াজ আমার রুমে বসে ভাবতেছি, ভিলেন এটা কি করলো মিশা? ধরো আমি হচ্ছে মুভির একটা ক্যারেক্টার, সাবিত ইবনে মুয়াজ ওই মুভির একটা ক্যারেক্টার। ঠিক আছে, আমি সাধারণ মানুষ, জনগণ, মানে কি করলো, এটা কেমন করে করলো? মানে আমি ভাবতেছি মিশা এটা কিভাবে করলো, এটা কি ঠিক করলো? এ কি করলো? এটা কেমন করে করলো? এ কি করলো? দেখো, এ কি করলো, এটা কেমন করে করলো? এ কি করলো, এটা কেমন করে করলো? তাহলে দেখো, ভাইয়ে ভাইয়ে দুই ভাই মিলে কোশ্চেন ফাঁস করছে। আমি সাবিত ইবনে মুয়াজ বলতেছি যে এটা কি করলো, কিভাবে করলো, এর উপায় কি? তাহলে মিশা সওদাগর মানে হচ্ছে মীর মোশাররফ হোসেন। মীর মোশাররফ হোসেন করছে কি, ভাই 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 দুই ভাই মিলে করছে, ভাই ভাই এই কি চাই, এ কি, এর উপায় কি, আর হচ্ছে ফাঁস কাগজ। মিশা সওদাগর বা মীর মোশাররফের প্রহসন বা সাহিত্যকর্ম আর ভুল হবে? আরেকবার বলেন, ঠিক আছে আরেকবার বলি। মানে মিশা হচ্ছে, মিশা তো হচ্ছে ভিলেন, তাই না? মিশা আর মিশার ছোট ভাই দুই ভাই মিলে করছে কি, দুই ভাই ভাইয়ে ভাইয়ে দুই ভাই ফাঁস কাগজ, ধরো কোশ্চেন ফাঁস করছে, তার মানে কি ফাঁস, এই যে ফাঁস শব্দটা দেখো, কোশ্চেন ফাঁস করছে, ফাঁস কাগজ, ফাঁস কাগজে কোশ্চেন ফাঁস করছে। আমি বলতেছি বা একজন সাধারণ মানুষ বলতেছে, এ কি করলো মিশা? বলে না, এটা ঠিক কাজ করলো, এটা কিভাবে করলো, এর উপায় কি, এটা কিভাবে করলো, এটা কি করলো? বলে না, এ কি করলো, এর উপায় কি, কিভাবে করলো? এগুলো তো বলে, বাঙালিরা তো বোঝো না, দূর থেকে বলে, কখনো যে সামনে বাঁচাইতে যাবে না, দূরে থেকে বলবে হ্যাঁ এটা কি করলো, এটা কি ঠিক করছে, এটা কিভাবে করলো, এটার উপায় কি? এই জন্য আমরা দেখো, এর উপায় কি, বইয়ের নাম এর উপায় কি। এ কি করলো, এই যে এ কি থেকে এ কি, তারপর ফাঁস কাগজ, যেহেতু কোশ্চেন ফাঁস করে সেজন্য ফাঁস কাগজ, আর ভাই ভাই এই তো চাই। এবার ক্লিয়ার? ক্লিয়ার? শোনো, তোমরা যারা ফেসবুকে যুক্ত আছো, আমরা সবাই ক্লাসের দিকে মনোযোগ দিই। মানে আমরা ফান করছি তার মানে এই না, আমরা কিন্তু পড়ার জন্যই ফান করছি, ঠিক আছে? মানে ফানটাকে কেউ অন্যভাবে নিও না, অন্যদিকে ডাইভার্ট করিও না। আজকের আমাদের ক্লাসের প্রত্যেকটা শব্দই অবশ্যই শুধু পড়াশোনা রিলেটেড। গল্প তোমরা হয়তো ভাবছো যে গল্প অন্যরকম, কিন্তু প্রত্যেকটা শব্দ পড়াশোনা রিলেটেড।
মানে আমি এই জিনিসটা তোমাকে অ্যাসুরেন্স দিচ্ছি, আমার আজকে উচ্চারিত প্রত্যেকটা শব্দই কোনো না কোনো ভাবে তোমার পড়াশোনা রিলেটেড, ঠিক আছে? সেই জন্য যারা ফেসবুকে জুমে হচ্ছে জয়েন করেছো তারা অন্যদিকে ডাইভার্সিফাইড হয়েও না, ঠিক আছে? ক্লাস করো, ক্লাস করো বাবা, ক্লাস করো, বাচ্চা কাচ্চারা ক্লাস করো। তারপরে মিশা সওদাগর, এখন তুমি আমাকে বলো যে হচ্ছে মিশা সওদাগর তো ভিলেন, মিশা সওদাগর ভিলেন না? এখন একটা বাংলা সিনেমার ভিলেন কি হয়? বাংলা সিনেমার ভিলেন সে অনেক ধনী হয় না, জমিদার টাইপ হয় না? বাংলা সিনেমার ভিলেন কি রকম হয়? অবশ্যই বাংলা সিনেমার ভিলেন হবে জমিদার। বাংলা সিনেমার ভিলেন কি হবে? আরে বাংলা মুভির ভিলেন কখনো গরিব হয়? ভিলেন হবে জমিদার, ভিলেনের থাকবে হাজার হাজার কোটি টাকা, বড় লোক চাই, যে সুদীপ্ত বসে বড় লোক চাই, ভেরি গুড সুদীপ্ত। বাংলা সিনেমার ভিলেন হবে বড় লোক, তার টাকা পয়সা থাকবে অনেক, সে যা ইচ্ছে তাই করবে, সে রাজার মতো চলবে। ধরো সে জমিদার নাম হচ্ছে বসন্ত জমিদার, আমি বা তোমরা বলতেছো বেটা বসন্ত জমিদার, এই ফার্স্ট কাগজ কে করছে? বেটা বসন্ত জমিদার। বেটা বলে না ওই বসন্ত জমিদার বেটাই ফার্স্ট কাগজটা ফাঁস করছে, বলে কিন্তু। ধরো জমিদারের নাম হচ্ছে বসন্ত, মীর মোশাররফ হোসেনের সিনেমার মধ্যে নাম হচ্ছে বসন্ত, তুমি বললা বেটা বসন্ত জমিদার কোশ্চেনটা ফাঁস করছে, ভাইকে সাথে নিয়ে বেটা বসন্ত জমিদার কোশ্চেন ফাঁস করছে। তাহলে বেতে হচ্ছে বেহুলা গীতাভিনয়, টাতে হচ্ছে টালা অভিনয়, বসন্ত হচ্ছে বসন্ত কুমারী। এই যে জমিদার মিশা, যখন জমিদার দর্পণ আর নীল দর্পণে কিন্তু সবসময় কনফিউশন হয়, জমিদার দর্পণ আর নীল দর্পণে প্রত্যেকটা সময় কনফিউশন হবে। জমিদার দর্পণ আর ভুল হবে, মিশা মীর মোশাররফ হোসেন হচ্ছে জমিদার দর্পণ, মিশা বা মীর মোশাররফ হোসেন হচ্ছে জমিদার দর্পণ। এই জায়গা কি ক্লিয়ার? বেটা বসন্ত জমিদার। ক্লিয়ার? তোমাদের ক্লিয়ার কিনা বলো, তোমরা যারা হচ্ছে জুমে জয়েন করে আছো তারা কমেন্ট করে একটু জানাও যে এই জায়গাটা তোমরা ক্লিয়ার কিনা। ক্লিয়ার, তাই না? থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা বললা ক্লিয়ার। তাহলে এই যে আমার একজন বলেছে ভাইয়া এগুলো বইয়ের কোথায় আছে খুঁজে পাচ্ছি না। খুঁজে পাবা ভাইয়া, এখন বইটা রাখো না, এখন তোমরা সবাই প্লিজ বইটা রাখো, তোমাদেরকে অনুরোধ করি এখন তোমরা বইটা রাখো। বইয়ের শেষে আমি নিজে তোমাদেরকে দরকার পড়লে হেল্প করবো খুঁজতে ক্লাস শেষে, ঠিক আছে? ছন্দ না, গল্প মনে রাখো, গল্পগুলো মনে রাখো, ঠিক আছে? আমি তো ছন্দ বলতেছি না, যেগুলো গল্পগুলো মনে রাখো। মীর মোশাররফ হোসেন নামটা শুনলেই তো বোঝা যায় হচ্ছে মিশা, মিশার গল্প মনে রাখো, মিশার ভাইয়ের সঙ্গে কি করছে, মিশা কি ক্যারেক্টার, মিশা তো ভিলেন, জমিদার ভিলেন। তারপর হচ্ছে রাখালির গল্প মনে রাখো, মনে থাকবে, তোমরা পরে একবার দেখলে মনে থাকবে। উপন্যাসে এত এত কিছু পড়ার দরকার নাই, যারা খুবই ভালো তারা এগুলো পড়বা। তোমরা পড়বা হচ্ছে রত্নাবতী, রত্নাবতী হচ্ছে বাংলা সাহিত্যের মুসলমান রচিত প্রথম উপন্যাস। আর হচ্ছে বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। হ্যাঁ স্লাইড দেওয়া হবে ভাইয়া, স্লাইড দেওয়া হবে, স্লাইড সবগুলোই দেওয়া হবে। রত্নাবতী আর হচ্ছে বিষাদ সিন্ধু। তাহলে মীর মোশাররফ হোসেনের প্রথম উপন্যাস কি? মুসলমান রচিত, বাংলা সাহিত্যের মুসলমান রচিত প্রথম উপন্যাসের নাম কি? সবাই জানাও, বাংলা সাহিত্যের মুসলমান রচিত বাংলা সাহিত্যের মুসলমান রচিত প্রথম উপন্যাস কি? সবাই কমেন্ট করে জানাও বাংলা সাহিত্যের। ফেসবুকের আওয়াজ পাচ্ছি না, ফেসবুকবাসীরা তোমরা কি ঘুমায় গেলে নাকি? ঘুমানো যাবে না আজকের ক্লাসে, এত জনপ্রিয় ক্লাস বা এত গুরুত্বপূর্ণ ক্লাসে ঘুমাইলে হবে? তোমরা বলো বাংলা সাহিত্যে প্রথম, প্রথম বিষাদ সিন্ধু না, কে কে বিষাদ সিন্ধু আনসার করতেছো? প্রথম বিষাদ সিন্ধু না, প্রথম হচ্ছে রত্নাবতী। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হচ্ছে রত্নাবতী। বিষাদ সিন্ধুর জনপ্রিয় বিষাদ সিন্ধুর লেখক হচ্ছে মীর মোশাররফ হোসেন। বিষাদ সিন্ধু জনপ্রিয় বিষাদ সিন্ধুর লেখক হচ্ছে মীর মোশাররফ হোসেন। তাহলে পরের সাহিত্যে যাওয়ার আগে, পরের স্লাইডে যাওয়ার আগে তাহলে তোমরা আমাকে একবার কোশ্চেন করো, অ্যান্সার দাও, বলো বাংলা সাহিত্যের প্রথম মুসলমান রচিত উপন্যাসের নাম কি? রত্নাবতী, ভেরি গুড, রত্নাবতী রত্নাবতী রত্নাবতী। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি তোমরা আগের জায়গাটা পারো, তারপরেও দুই একজনের সমস্যা থাকার কারণে আমি আরেকবার বলি। মীর মোশাররফ হোসেন, মীর মোশাররফ হোসেন তার হচ্ছে ভাইয়ে ভাইয়ে ফার্স্ট কাগজে একই করলো, দুই ভাই মিলে কোশ্চেন ফাঁস করলো। তুমি বললা একই করলো, এর উপায় কি? ভাই ভাই, দুই ভাই মিলে ফাঁস করছে, প্রশ্ন হচ্ছে ভাই ভাই একই, এর উপায় কি? ফার্স্ট কাগজ। নাটক বা তার মুভির নাম হচ্ছে, মুভিতে তুমি বললা যে বেটা বসন্ত জমিদার ফাঁস করছে। বেটা, বেতে হচ্ছে বেহুলা গীতাভিনয়, তাতে হচ্ছে টালা অভিনয়, বসন্তে হচ্ছে বসন্ত কুমারী আর জমিদার।
জমিদার দর্পণের সঙ্গে নীল দর্পণের কনফিউশন হয়, মনে রাখবা ভিলেন জমিদার ছিল, মিশা জমিদার ছিল, সেজন্য হচ্ছে জমিদার দর্পণ। আর প্রথম উপন্যাস হচ্ছে রত্নাবতী, আর সবচেয়ে জনপ্রিয় হচ্ছে বিষাদ সিন্ধু। ঠিক আছে, তোমরা জানাও যে আগের যে পর্যন্ত পড়ে আসলাম এই পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা, তারপরে আমরা তাহলে সামনের অংশে যাব। তোমরা ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। একটা কুইজ নেন, ঠিক আছে কুইজ নিব ভাইয়া, একটা কুইজ। বলো বাঁধনহারা, বাঁধনহারা কার লেখা? বাঁধনহারা কার লেখা? ঠিক আছে, একটা কুইজ যেহেতু চাইলে বলো বাঁধনহারা কার লেখা? বাঁধনহারা কার লেখা? বাঁধনহারা, বাঁধনহারা কার লেখা? দেখি পারো কিনা, বাঁধনহারা কার লেখা? বাঁধনহারার হচ্ছে, বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কততম উপন্যাস বাঁধনহারা? এক্সিলেন্ট, এক্সিলেন্ট, ঠিক আছে। বাঁধনহারা কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস, বাঁধনহারা কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস। এখন কায়কোবাদ, 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 কায়কোবাদ শুরু করব। কায়কোবাদ শুরু করি, ঠিক আছে। কায়কোবাদ, আবার সেই কায়কোবাদ। এখন কায়কোবাদকে নিয়ে একটা কাহিনী আছে জানো? তোমাদের বাংলা সিনেমার কথা যখন আসলো, বাংলা সিনেমায় একজন নায়ক ছিল না, নায়কের নাম আমি মনে করতে পারছি না এখন। ওই যে সে যারা সারা জীবন শুধু হচ্ছে ছেঁকা খেয়ে যাইতো, আছে না বাংলা মুভিতে? বাপ্পারাজ, খুব সম্ভবত বাপ্পারাজ, ভেরি গুড। তোমরা তো, আমি নাম মনে করতে পারছিলাম না, ভেরি গুড, বাপ্পারাজ ভাইয়া। ঠিক আছে, বাপ্পারাজের কাজই ছিল হচ্ছে মুভির মধ্যে সে ছেঁকা টেকা খাবে, আর জীবনে শুধু দুঃখ থাকবে। আমাদের বাপ্পারাজ মুভির বাপ্পারাজ হচ্ছে কায়কোবাদ, তার নামের মধ্যেই কিন্তু আছে বাদ, কারণ তারে সবাই বাদ দিয়ে দেয়। বাপ্পারাজের এই কায়কোবাদ, মিস্টার কায়কোবাদ, কায়কোবাদের একজন গার্লফ্রেন্ড ছিল, কায়কোবাদের গার্লফ্রেন্ড ছিল, গার্লফ্রেন্ড নাম হচ্ছে কুসুম। কায়কোবাদ, ধরো এই ইয়াতে কায়কোবাদের নাম হচ্ছে অমিয়, তার একটা গার্লফ্রেন্ড ছিল, গার্লফ্রেন্ডের নাম হচ্ছে কুসুম। ঠিক আছে, গার্লফ্রেন্ড ছিল, গার্লফ্রেন্ডের নাম সে কুসুমের সঙ্গে, যেহেতু কুসুম তাকে বাদ দিয়ে দিছে, কায়কোবাদের নামে যেহেতু আছে বাদ, সেজন্য কুসুম তাকে দিয়ে দিছে বাদ। এখন যদি কারো গার্লফ্রেন্ড তাকে ছেঁকা দিয়ে দেয়, তার জীবনে কি বিরহ চলবে না? বিরহ চলবে, বিরহ চলবে কিনা বলো? মানে সে বিরহ, তার জীবনে হচ্ছে অনেক বিরহ। এই যে অমিয়, অমিয়র গার্লফ্রেন্ডের নাম হচ্ছে কুসুম, তার সঙ্গে আর দহরম মহরম নাই, দহরম মহরম নাই, বিরহ চলছে। সে এতটা হতাশ, সে এতটা হতাশ, একজন বলছে না ভাই আরেকটা প্রেম করবে, সেরকম না, সে খুবই হতাশ হয়ে গেছে। হতাশ হয়ে যে শ্মশানে গেছে, শ্মশানে যে, শ্মশানের পাশে মন্দির ছিল, মন্দিরে যে কান্নাকাটি করতেছে। কায়কোবাদ, কায়কোবাদ যে একজন বাদ দিয়ে দিছে, কায়কোবাদ যে বাদ দেওয়ার কারণে সে হতাশায়, হতাশায় যে মহাশ্মশানে যে অশ্রুমালা বিসর্জন দিছে, হতাশার কারণে সে মহাশ্মশানে যে অশ্রুমালা বিসর্জন দিছে। তাহলে কায়কোবাদ, কায়কোবাদের ফ্রেন্ড বা বন্ধুর নাম কি ছিল? বন্ধুর নাম কি ছিল? নাম বলো দেখি, তোমরা কমেন্ট করো, কায়কোবাদের বন্ধুর নাম কি ছিল? কায়কোবাদের বন্ধুর নাম কি? কুসুম, ভেরি গুড, একজন বললা কুসুম। বাকিরা কোথায়? বাকিরা আনসার দাও। হ্যাঁ, কায়কোবাদের ফ্রেন্ড হচ্ছে কুসুম। কুসুমের সঙ্গে, কুসুম চলে যাওয়ার কারণে কায়কোবাদ কি হইলো? কায়কোবাদ বিরহ না, কায়কোবাদের বিরহ, সরি বিরহ, তার বিরহ, যেহেতু কুসুম চলে গেছে, তাই তার সঙ্গে, কুসুমের সঙ্গে আর দহরম মহরম নাই, কোনো দহরম মহরম নাই। সেই টেনশনে, কুসুমের টেনশনে সে শিব মন্দিরে যে, শ্মশানের শিব মন্দিরে যে কান্নাকাটি করতেছে। তার টেনশনে এত টেনশন, তার শ্মশানের শিব মন্দিরে যে সে কান্নাকাটি করতেছে। ঠিক আছে, শিব মন্দিরে যে কান্নাকাটি করতেছে। এখন তুমি আমাকে বলো যে এই নামগুলো ভুল হবে? তাহলে দেখো, কায়কোবাদের নাম কি? অমিয়, অমিয় ধারা। তার ফ্রেন্ডের নাম কি? কুসুম, কুসুম কানন। দহরম মহরম নাই, সেই জন্য হচ্ছে মহরম শরীফ। তার বিরহ অনেক, বিরহ লাভ। শিব মন্দির, কান্নাকাটি করছে, অষ্টমালা। আর যেহেতু মহাশ্মশান, এটা তো মহাশ্মশানই আছে। ঠিক আছে, দহরম মহরম কি ভাইয়া? এটা এমনি তাদের বুদ্ধে, এটা সূত্রের জন্য নিয়ে আসা।
মানে অত্যন্ত খাতির থাকা, বাংলা অর্থ হচ্ছে খাতির থাকা। ঠিক আছে, তাহলে কায়কোবাদের সাহিত্যকর্ম কি তোমাদের ভুল হবে? আর যে কয়টা সাহিত্যকর্ম পড়াইলাম তোমাদের কোনোদিন ভুল হবে? তোমরা এগুলো সব অ্যান্সার করতে পারবা না? যদি কারো এখনো মুখস্থ না হয়ে থাকে তাহলে সে একবার ক্লাস শেষে দেখে নিবা, ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই পারবা। বাংলা সাহিত্য থেকে কোশ্চিন আসলে আমাদের পারতেই হবে, ইনশাআল্লাহ আমরা সবাই পারবো। আর এখানে একটা জিনিস আমি তখন পড়াইনি, রবীন্দ্রনাথ ঠাকুরের আসলে অনেক এগুলো সূত্র দিয়ে পড়ার কিছু নাই, এটা অল লিখে দিলাম, একটু কষ্ট করে এটা মুখস্থ করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মগুলো একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম কষ্ট করে একটু মুখস্থ করতে হবে। একজন বলেছো, আরেকবার বলেন ভাইয়া। আমি ক্লাসের শেষে সময় থাকলে ইনশাআল্লাহ রিপিট করবো, যদি সময় না থাকে তাহলে তুমি ভিডিওটা তো সেভ থাকবে, ভিডিওটাতে দেখে নিও, কারণ সবার জন্য ক্লাস, তো ক্লাসের একটা শিডিউলের মধ্যে শেষ করারও ব্যাপার থাকে। তাহলে এখন তোমার অ্যান্সার দাও, বলো জ্যোৎস্না ও জননী উপন্যাসটির রচয়িতাকে, দেখি পারো কিনা। তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো সব একখানে করে রাখা। বলো জ্যোৎস্না ও জননীর গল্প উপন্যাসটির রচয়িতাকে, জ্যোৎস্না ও জননীর গল্প উপন্যাসটির রচয়িতা। তোমরা অপশন দেখে বলো, অপশন দেখে বলো, অপশনে তো জসীমউদ্দিন নাই, অপশন দেখে বলো জ্যোৎস্না ও জননীর গল্প উপন্যাসটির রচয়িতাকে। এক্সিলেন্ট, তোমরা দেখি সবই পারো। জ্যোৎস্না ও জননীর গল্পের উপন্যাসটির রচয়িতা হচ্ছে হুমায়ুন আহমেদ। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, তারপরে বলো 2 নম্বর কোশ্চেন, বলো অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখককে। 2 নম্বরের অ্যান্সার দাও, অসমাপ্ত আত্মজীবনীর লেখককে। শেখ মুজিবুর রহমান। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। লাল সালু উপন্যাসটির লেখককে, লাল সালু, দেখি পারো নাকি লাল সালুর উপন্যাসটির লেখককে, লাল সালু। তোমাদের পড়াশোনার মান তো ভালো, তোমরা টেনশন করো কেন? তোমাদের মধ্যে অনেকে টেনশন করো, মাঝে মাঝে বলো ভাইয়া পড়া হচ্ছে না। এই কোশ্চেন গুলো এই যে সৈয়দ ওয়ালিউল্লাহ। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ। ভেরি গুড। রবীন্দ্রনাথ ঠাকুরের কবর চৌধুরী, কবর নাটকটির লেখককে, কবর নাটকটির লেখক, কবর নাটকটির লেখককে। কবর নাটকটির লেখক হচ্ছে মুনির চৌধুরী। ভেরি গুড। আর কাজী নজরুল ইসলামের লেখা প্রথম উপন্যাসটির নাম কি? এই কিছুক্ষণ আগে ধরলাম, কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাসটির নাম কি? বাঁধনহারা। ভেরি গুড। রত্নাবতী কার লেখা? রত্নাবতী কার লেখা? দেখো, মীর মোশাররফ হোসেনের রত্নাবতী। যারা ভুল করতেছে, রত্নাবতী হচ্ছে মীর মোশাররফ হোসেন, রত্নাবতী মীর মোশাররফ হোসেনের, রত্নাবতী মীর মোশাররফ হোসেনের মুসলমান রচিত, বাংলা সাহিত্যের মুসলমান রচিত প্রথম উপন্যাস। এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, মীর মোশাররফ হোসেনের বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। জমিদার দর্পণ কার লেখা? বলো জমিদার দর্পণ, জমিদার দর্পণ কার লেখা? মীর মোশাররফ হোসেন। জমিদার দর্পণ হচ্ছে মীর মোশাররফ হোসেন। তারপরে বলো আলেয়া কার লেখা? আলিয়া, আলিয়া কার লেখা? আলিয়া কার লেখা? দেখো, আলিয়া হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা। এই যে আলিয়া হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা। তারপর বলো সজন বাদিয়ার ঘাট কার লেখা? সজন বাদিয়ার ঘাট, সজন বাদিয়ার ঘাট। তোমরা সবাই কিন্তু পারতেছো, তোমাদের পড়া তার মানে। আর একবার স্লাইডটা দেখলে, ভিডিওটা দেখলে, স্লাইড গুলো পড়লে ইনশাল্লাহ তোমরা সবাই এই কোশ্চেন থেকে সকল কোশ্চেন আনসার করতে পারবে।
ঠিক আছে, তোমাদের পড়া তোমরা হয়তো বুঝতে পারতেছো না, কিন্তু খুবই ভালো, সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার দিচ্ছ, তোমাদের সবার অ্যান্সার কারেক্ট হচ্ছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তারপরে আসুন চলচ্চিত্র। ঠিক আছে, চলচ্চিত্র, চলচ্চিত্র আমরা তাহলে চলচ্চিত্র শুরু করি। চলচ্চিত্র আমাদের দুইটা, এখানে প্যাচ লাগে দুইটা জিনিস। বাংলাদেশের তিনটা কোশ্চেন আসে চলচ্চিত্র থেকে, তিনটা কোশ্চেনই আসে, হ্যাঁ বাংলাদেশের চলচ্চিত্র থেকে তিনটা কোশ্চেনই আসে। একটা হচ্ছে প্রথম চলচ্চিত্র কি, একটা হচ্ছে প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কি, প্রথম প্রামাণ্য চিত্র কি, আর প্রথম অস্কারের নমিনেশন কে পাইছে। প্রথম অস্কারের নমিনেশন কে পাইছে, প্রথম চলচ্চিত্র কি, প্রথম পূর্ণদৈর্ঘ্য, প্রথম প্রামাণ্যচিত্র কি। এবং এখান থেকে আর একটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, যে এই চলচ্চিত্রগুলো কোনটার কার। স্টপ জেনোসাইড, তোমরা বলো দেখি স্টপ জেনোসাইডের পরিচালক কে, বা স্টপ জেনোসাইড কার মুভি, কারণ নাকি স্টপ জেনোসাইড, স্টপ জেনোসাইড কার মুভি, স্টপ জেনোসাইড, স্টপ জেনোসাইড হচ্ছে স্টপ জেনোসাইড, এই যে দেখো ছবি দেখাচ্ছি কারণ তোমাদের যদি ভুল না হয়। স্টপ জেনোসাইড কার, অবশ্যই জহির রাহানের। এবং তারপরে দেখো, এবং ওরা 11 জন কার, ওরা 11 জন হচ্ছে চাষী নজরুল ইসলাম, ওরা 11 জন কার, চাষী নজরুল ইসলাম, ওরা 11 জন কার, চাষী, স্টপ জেনোসাইড জহির রাহান, ওরা। এখন কোশ্চেনে ঝামেলা রয়, প্রথম প্রামাণ্য, ফার্স্ট প্রামাণ্য চিত্র, একটা প্রামাণ্য, প্রামাণ্য প্রামাণ্য চলচ্চিত্র, আর একটা হচ্ছে পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র, পূর্ণ দৈর্ঘ্য। বলো এই পিকের মধ্যে একটা ক্লু দেয়া আছে, ক্লু দিয়ে বলো তো কোনটা প্রথম পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র। তোমরা কেউ পারো নাকি? এই পিকের মধ্যে একটা ক্লু দেয়া আছে, ক্লু দিয়ে ক্লুর অ্যান্সার থেকে বলো যে কোনটা পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র। তোমরা ক্লু দেয়া আছে, ক্লু থেকে বলো কোনটা পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র। পারবা? ওরা 11 জন, এটা মনে রাখার উপায় কি? তোমার মনে হয় না ভাইয়া এটা একটু সূত্র বা কিছু বলেন না, যে আমার তো এটা মনে থাকে না, কোনটা প্রামাণ্য চলচ্চিত্র আর কোনটা প্রথম। মনে রাখবা একটা ক্রিকেট টিম, একটা ক্রিকেট টিম কতজনে হয়? ঠিক আছে, একটা ক্রিকেট টিম কতজনে হয়? একটা ক্রিকেট টিম 11 জনে হয় না? একটা ক্রিকেট টিম হচ্ছে 11 জনে হয়। আর একটা ফুটবল টিমও 11 জন, পূর্ণ ফুটবল টিম 11 জন হয় না? দেখো এখানে তো 11 দেই আছে, মানে তার মানে ফুল টিম, ফুল টিম মানে হচ্ছে পূর্ণ দৈর্ঘ্য, পূর্ণ দৈর্ঘ্য, ফুল টিম যেহেতু দেয়া একটা পূর্ণ টিমের, সেজন্য ওরা 11 জন হচ্ছে পূর্ণ দৈর্ঘ্য। আর প্রামাণ্য চিত্র হচ্ছে জহির রায়হানের স্টপ জেনোসাইড, প্রথম প্রামাণ্য চিত্র হচ্ছে স্টপ জেনোসাইড, প্রথম পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র হচ্ছে ওরা 11 জন। একজন কোশ্চেন করেছো ভাইয়া পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র এবং প্রামাণ্য চিত্রের মধ্যে পার্থক্য কি? প্রামাণ্য চিত্র হচ্ছে ডকুমেন্টারি, কোন একটা ডকুমেন্টেশন, সেটা মুভির মতো হতে পারে, মুভির মতো নাও হতে পারে, কিন্তু পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র হচ্ছে টিপিক্যাল মুভি, পুরো ফুল ক্যারেক্টার বিল্ড আপ থাকবে, কোন একটা ঘটনাকে কেন্দ্র করে তৈরি হবে। এটা হচ্ছে প্রামাণ্য চিত্র এবং পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে পার্থক্য। তাহলে তোমরা পরের স্লাইডে যাওয়ার আগে তোমরা অ্যান্সার দাও যে স্টপ জেনোসাইড কার। স্টপ জেনোসাইড, এখানে জহির রায়হানের জন্য দুইটা গুরুত্বপূর্ণ, আমি দুইটা বইয়ের নাম লিখি, আরেক ফাল্গুন আর হচ্ছে আরেক ফাল্গুন, আরেক ফাল্গুন আর হাজার বছর ধরে জহির রায়হানের উপন্যাস, দুইটা বই খুবই গুরুত্বপূর্ণ, আরেক ফাল্গুন ও হাজার বছর ধরে স্টপ জেনোসাইড। স্টপ জেনোসাইড কে বলছো তোমরা? জহির রায়হান। আর এই যে মাটির ময়নার বলো তো, তোমরা বলো যে মাটি, তাহলে মাটির ময়না কার? মাটির ময়না, তাহলে বলো, তাহলে বলো মাটির ময়না কার? মাটির ময়না হচ্ছে, এই যে দেখো ছোট করে লেখা আছে, মাটির ময়না হচ্ছে তারেক মাসুদ, তারেক মাসুদ। মাটির ময়নার ক্যারেক্টারিস্টিক্স কি? মাটির ময়নার ক্যারেক্টারিস্টিক্স কি বলতে পারবা? মাটির ময়নার বিশেষত্ব কি? মাটির ময়না হচ্ছে প্রথম অস্কার মনোনয়ন জয়ী, প্রথম অস্কারের মনোনয়ন পেয়েছে, অস্কার কিন্তু পায়নি, প্রথম অস্কারের, ফার্স্ট অস্কারের মনোনয়ন পাইছে। তাহলে মাটির ময়না হচ্ছে প্রথম অস্কারের মনোনয়ন পেয়েছে। তাহলে মুভি রিলেটেড তিনটা কোশ্চেন, একটা কোশ্চেন হচ্ছে মাটির ময়না প্রথম প্রামাণ্য চলচ্চিত্রের নাম কি? কোশ্চেনগুলোর অ্যান্সার দাও। প্রথম প্রামাণ্য চিত্রের নাম কি? প্রথম প্রামাণ্য চিত্র, তাড়াতাড়ি অ্যান্সার দাও। প্রথম প্রামাণ্য চিত্র, নট পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র, প্রথম প্রামাণ্য চিত্র, পূর্ণ শব্দটা যে নিয়ে আসেনি। স্টপ জেনোসাইড, স্টপ জেনোসাইড, যারা কমেন্ট করতেছো না তারা কমেন্ট করো, ইনভলভ হও ক্লাসে, ইনভলভ। স্টপ জেনোসাইড, স্টপ জেনোসাইড,
তারপরে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কি? পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম ওরা 11 জন। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ওরা 11 জনের পরিচালককে, ওরা 11 জনের পরিচালককে, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ওরা 11 জনের পরিচালককে। হ্যাঁ, শুধু চাষী নজরুল ইসলাম আর চাষী নজরুল ইসলাম। তারপর বলো আরেক ফাল্গুনের লেখককে? আরেক ফাল্গুন, আরেক ফাল্গুন বইটির লেখককে? আরেক ফাল্গুন, আরেক ফাল্গুন বইটির লেখককে? আরেক ফাল্গুন বইটির লেখক হচ্ছে জহিরান। আরেক ফাল্গুন বইটির লেখক হচ্ছে জহিরান। এক্সিলেন্ট, তোমাদের তার মানে মুভি রিলেটেড কোশ্চেন গুলো অনেকাংশে শেষ। এটা কি বলতো? এটা এটা দেখতে পাচ্ছ? জাদুঘর শুরু করি, ঠিক আছে? জাদুঘর আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে জাদুঘর। তোমরা কি 2-1 মিনিট রেস্ট নিবা? না, ঠিক আছে, ভেরি গুড, তোমাদের অ্যান্সার শুনে খুশি হলাম। বলো এটা কি? বরেন্দ্র গবেষণা জাদুঘর। এটা বরেন্দ্র, এটা কোথায় অবস্থিত বলতে পারবা? দেখি তোমরা দেখি সবাই পারো। রাজশাহী। রাজশাহী, রাজশাহী, রাজশাহী। রাজশাহী শহরটা কিন্তু অনেক সুন্দর, আমার প্রিয় জায়গাগুলোর মধ্যে একটা। মানে আমি এখন পর্যন্ত যতগুলো জায়গায় গেছি তার মধ্যে রাজশাহী শহরটা আমার খুবই প্রিয়। রাজশাহী শহরটা এত গোছানো, জ্যাম নেই, মানে রাজশাহী মানে ছবির মতো আর কি। যারা রাজশাহীতে থাকো তারা কিন্তু অনেক লাকি, ঠিক আছে? নিট অ্যান্ড ক্লিন রাজশাহী, হ্যাঁ রাজশাহী কিন্তু অনেক। বলো বাংলাদেশের এই বরেন্দ্র জাদুঘর এর বিশেষত্ব কি? বরেন্দ্র জাদুঘর বাংলাদেশের কততম জাদুঘর? বরেন্দ্র জাদুঘর বাংলাদেশের কততম জাদুঘর বলতে পারবা কেউ? বরেন্দ্র জাদুঘর হচ্ছে বাংলাদেশের কততম জাদুঘর? তোমরা কমেন্ট করে জানাও। বরেন্দ্র জাদুঘর হচ্ছে বাংলাদেশের ফার্স্ট জাদুঘর, প্রথম জাদুঘর। বরেন্দ্র জাদুঘর কত সালে হয়েছে জানো? কেউ বলতে পারবে? বরেন্দ্র জাদুঘর, রাজশাহীর মানুষজন তোমাদের পারতে হবে। বরেন্দ্র জাদুঘর কবে? বরেন্দ্র জাদুঘর হচ্ছে কত সালে? বরেন্দ্র জাদুঘর বলো। শুভ্রা কাছাকাছি চলে গেছো আরেকটু। বরেন্দ্র জাদুঘর হচ্ছে 1910 সালে। বরেন্দ্র জাদুঘর হচ্ছে, একজন বলছে গুগল করে বলো, হ্যাঁ গুগল করে বলতে পারো ইচ্ছা। বরেন্দ্র জাদুঘর হচ্ছে 1910 সাল। বরেন্দ্র জাদুঘর হচ্ছে 1910 সাল। এটার প্রতিষ্ঠাতা হচ্ছে লর্ড কারমাইকেল। তাহলে বরেন্দ্র জাদুঘর নিয়ে আমরা একটা না একটা ডিভিশন দিয়ে দিই। বরেন্দ্র জাদুঘর কোথায়? অ্যান্সার দাও, বরেন্দ্র জাদুঘর কোথায়? বরেন্দ্র জাদুঘর কোথায়? বরেন্দ্র জাদুঘর সাথে সাথে অ্যান্সার দাও। রাজশাহী, ভেরি গুড, বরেন্দ্র জাদুঘর হচ্ছে রাজশাহী। বরেন্দ্র জাদুঘরের কততম জাদুঘর? বরেন্দ্র জাদুঘর ফার্স্ট। বরেন্দ্র জাদুঘর হচ্ছে ফার্স্ট জাদুঘর। কত সালে তৈরি হয়? 1910। ভেরি গুড, এটা হচ্ছে প্রতিষ্ঠাতা হচ্ছে লর্ড কারমাইকেল। এই যে আমার বাম পাশে যে ছবিটা, এই ছবিটা কে কে আইডেন্টিফাই করতে পারো বলো তো, এটি কিসের ছবি? জানো এটা কিসের ছবি? এই পাশের মিউজিয়ামটার নাম কেউ বলতে পারবে? এই যে ছবির মিউজিয়ামটা? এক্সিলেন্ট, তোমরা যারা বলতেছো জাতীয় জাদুঘর, খুবই সুন্দর, জাতীয় জাদুঘর। এই পাশের ছবিটা সেটা হচ্ছে জাতীয় জাদুঘর, জানো? জাতীয় জাদুঘর, এই ছবিটা খুবই, জাতীয় জাদুঘর বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম বৃহত্তম জাদুঘর। বৃহত্তম জাদুঘর। জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত কেউ বলতে পারবা? জাতীয় জাদুঘর, এক্সিলেন্ট, তোমরা দেখি কোশ্চেন করার আগে অ্যান্সার দিয়ে দিচ্ছ। শাহবাগ, খুবই খুশি হচ্ছে তোমাদের রেসপন্সে আজকে। জাতীয় জাদুঘর, তোমাদের ব্যাচটা ভালো। শাহবাগ, ইনশাল্লাহ আজকে ক্লাসটা খুব সুন্দর হবে। জাতীয় জাদুঘর, সবচেয়ে বড় জাদুঘর, জাতীয় জাদুঘর হচ্ছে শাহবাগে 1913 সালে প্রতিষ্ঠিত। জাতীয় জাদুঘর হচ্ছে 1913 সালে প্রতিষ্ঠিত। 1913 সালে প্রতিষ্ঠিত। এই জিনিসটা কি কেউ চিনতে পারো? আমার পরের স্লাইডটাতে দেখো, এটা কিসের ছবি বলো দেখি? এটা একজন আনসার দিচ্ছে, এটা কিসের ছবি? এই যে এটা কিসের ছবি? যারা বলছো মসলিন কাপড়, ভেরি গুড, মসলিন কাপড়, মসলিন। এই মসলিন কাপড় আমাদের জাতীয় জাদুঘরে আছে, ঠিক আছে? আমাদের জাতীয় জাদুঘরে মসলিন রাখা আছে। কোশ্চেন যদি হয় আমাদের কোন জাদুঘরে মসলিন রাখা আছে, অ্যান্সার কি হবে? আমাদের জাতীয় জাদুঘরে মসলিন কাপড় রাখা আছে। আমাদের কোন জাদুঘরে মসলিন কাপড় রাখা আছে? আমাদের জাতীয় জাদুঘরে মসলিন কাপড় রাখা আছে। আমাদের জাতীয় জাদুঘরে মসলিন কাপড় রাখা আছে। এটা মুক্তিযুদ্ধ জাদুঘর। দেখো মুক্তিযুদ্ধ জাদুঘরটা দেখতে কিন্তু অনেক সুন্দর না? মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায়? তোমরা অ্যান্সার করো দেখি, মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায়? মুক্তিযুদ্ধ জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায়? মুক্তিযুদ্ধ জাদুঘর হচ্ছে আগারগাঁও। এক্সিলেন্ট, আগারগাঁও, আগারগাঁও।
তোমরা জাদুঘর থেকে কালকের এক্সামের প্রিপারেশন নেওয়ার সময় একটু ডিটেইলসে পড়ে নিও, ঠিক আছে? জাদুঘর থেকে জাদুঘরের পার্টটা একটু ডিটেইলসে পড়ে নিও। মানে আজকে আমি যে টপিকগুলো পড়াচ্ছি প্রথমে টপিকের লেকচার ওয়াইজ ফলো করবা, তারপরে টপিকগুলো ডিটেইলসে পড়ে নেবে। ইনশাআল্লাহ কালকের পরীক্ষা খুবই ভালো হবে। এই পার্ক, এটা হচ্ছে বাংলাদেশের প্রাচীনতম পার্ক বাহাদুর শাহ পার্ক। বাংলাদেশের প্রাচীনতম পার্ক হচ্ছে প্রাচীনতম বাহাদুর শাহ পার্ক, বাহাদুর শাহ পার্ক। তোমাদের জীবনের জিকের বিভীষিকা শুরু হবে এখন থেকে 2 মিনিট পরে। জিকে লাইফের বিভীষিকা শুরু হবে, স্থাপত্য ও ভাস্কর্য। তোমাদের স্থাপত্য ভাস্কর্য সম্বন্ধে তোমাদের একটু ধারণা বলো তো। তোমাদের জীবনকে স্থাপত্য ও ভাস্কর্য পড়ার সময় তোমরা স্থাপত্য ভাস্কর্যের সকল কোশ্চেন জানো, কিন্তু তারপরেও এগুলোর অ্যান্সার পারা যায় না। ভাস্কর্য, এমন একজন স্টুডেন্ট আছে যার ভাস্কর্য মনে থাকে? আমি দেখতে চাই আমার ব্যাচে যারা ক্লাস করতেছে একজনও আছে কিনা যে হচ্ছে ভাস্কর্য পারো। দেখি কেউ পারো নাকি? একজন পারো? ভাস্কর্য পারো? মনে থাকে না ভাইয়া, পারি না, কনফিউশন, গুলাইয়া যায় ভাইয়া। ভাস্কর্য মানে আজকের ভাস্কর্য আমি তোমাদেরকে এমন ভাবে পড়াবো, তুমি ভাস্কর্য লেকচারটুকু শেষ হইলে তুমি বলবা যে ভাই আমি ভাস্কর্য পারি কিনা। আমি এই কোশ্চেনটা তোমাদেরকে আরেকবার বলবো, ঠিক আছে? এখন থেকে 15 মিনিট পরে তোমাদেরকে জিজ্ঞাসা করব যে তোমরা ভাস্কর্যটা পারো কিনা। 15 মিনিট তোমার কাছে, 15 মিনিটের 100% কনসেন্ট্রেশন চাচ্ছি তোমার কাছে, তোমাদের কাছে 15 মিনিটের 100% কনসেন্ট্রেশন চাচ্ছি। ভাস্কর্য আমরা সবই পারবো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। 15 মিনিট তুমি মনোযোগ দাও, খাতা কলম নিয়ে বসো, বইগুলো সামনে থেকে সরায় ফেলো। 15 মিনিটের ফুল কনসেন্ট্রেশন। কি বলো, 15 মিনিট তুমি আমাদেরকে দিবা, আমাকে দিবা 15 মিনিট? সকল ভাস্কর্য পারার জন্য 15 মিনিট চেয়ে নিচ্ছি, 15 মিনিট দিবা? ঠিক আছে, 15 মিনিটের কোনো ধরনের অন্য ধরনের কোনো কিছু চিন্তা করবা না, 15 মিনিট, ঠিক আছে? ইনশাল্লাহ ভাস্কর্য আমরা সবই পারবো, ভাস্কর্য সবই পারবো। 15 মিনিট চেয়ে নিচ্ছি, 15 মিনিট, ঠিক আছে? 15 মিনিট চেয়ে নিচ্ছি। এখন অন্য কোনো আমরা সাইড টক করবো না, এখন আমরা 15 মিনিট শুধু ভাস্কর্য রিলেটেড কথা বলবো, ঠিক আছে? শুরু করবো তাহলে, শুরু করবো, বলো শুরু করবো। ইনশাল্লাহ শুরু করি। তোমরা 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 হচ্ছে তোমাদের মধ্যে অ্যান্ড্রয়েড ফোন চালাও? কি কি তোমাদের অ্যান্ড্রয়েড? তোমাদের সবার কাছে অ্যান্ড্রয়েড আছে? এখন তো ওই যে অনলাইন ক্লাস, অ্যান্ড্রয়েড ছাড়া আর কিসে করবা? ঠিক আছে, স্মার্টফোনে তোমরা এসএস নাও না? বর্তমান প্রজন্ম কিন্তু খুব ডিজিটাল। স্ক্রিনশট নাও তোমরা, স্ক্রিনশট। একটা সময় মাঝে মাঝে স্ক্রিনশট ভাইরাল হয় না? এর সঙ্গে এর স্ক্রিনশট ভাইরাল, তোমাদের কি হয় নাকি? তোমরা সব ভালো ভালো ছেলে মেয়ে, মানে স্ক্রিনশট ভাইরাল। এই যে নিশাত বলছে হাতিয়ার, স্ক্রিনশট ভাইরাল। না না, আমার হয় না, স্ক্রিনশট ভাইরাল হয়, আমি ওটা বলছি। স্ক্রিনশট ভাইরাল, ঠিক আছে? স্ক্রিনশট ভাইরাল। মনে রাখো, স্ক্রিনশটকে আমরা কি বলি সংক্ষেপে? এসএস বলি না? স্ক্রিনশট এসএস বলি, স্ক্রিনশট এসএস মাঝে মাঝে বলি স্ক্রিনশট। আমাদের লেকচারেরও তো অনেকে এসএস নেয়, স্ক্রিনশট না? স্ক্রিনশট ছাড়া কি আমাদের জীবন এখন চলে? সহজ বলি, স্ক্রিনশট। এখন মনে রাখবা এই যে ইয়াটা, সেটা হচ্ছে প্রথমে আমরা স্বোপার্জিত স্বাধীনতা দিয়ে শুরু করি। স্বোপার্জিত, স্বোপার্জিত স্বাধীনতা। তাহলে এই এসএস তোমাদের একটা ক্লু দিয়ে দিলাম। এসএস, এই স্বোপার্জিত স্বাধীনতার ভাস্করকে বলতে পারবা? স্বোপার্জিত, এই স্বোপার্জিত স্বাধীনতা হচ্ছে একটা এসএস, এসতে স্বোপার্জিত, এসতে স্বাধীনতা। আমাদের মেডিকেল সিস্টেম আছে একটা, গ ইকুয়ালস টু গ, ক ইকুয়ালস টু ক। তাহলে এসএস ইকুয়ালস টু এসএস কি হবে? এসএস ইকুয়ালস টু, এসএস ইকুয়ালস টু, এই যে শুভ্রা ফার্স্ট কমেন্ট করছো, শামীম শিকদার, এসএস ইকুয়ালস টু এসএস, এসএস ইকুয়ালস টু এসএস। তার মানে স্বোপার্জিত স্বাধীনতা কার? স্বোপার্জিত স্বাধীনতা কার? স্বোপার্জিত স্বাধীনতার ভাস্করকে? তোমরা বলো, তোমরাই বলো, আমি বলবো না। স্বোপার্জিত স্বাধীনতার ভাস্করকে? এক্সিলেন্ট, স্বোপার্জিত স্বাধীনতার ভাস্করকে? স্বোপার্জিত স্বাধীনতা বলো তোমরা, দেখি পারতেছো। আবার আমি যদি বলি স্বাধীনতা সংগ্রামের ভাস্করকে? ভাই বললেন ভাই আরো তো স্বাধীন, এসএসসি তো আরো থাকতে পারে। স্বাধীনতা সংগ্রামের ভাস্কর কি? স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা সংগ্রামের ভাস্কর কি? স্বাধীনতা সংগ্রাম, দেখি তোমরা পারো কিনা স্বাধীনতা সংগ্রামের ভাস্কর কে?
তোমরা কি বলতে পারছো না নাকি? স্বাধীনতা সংগ্রাম, এই যে তন্নি বলেছো, ক্রিসিয়াস কি যেন নাম বলছো যে হ্যাঁ ভাইয়া শামীম শিকদার। যেহেতু এসএস আমরা তো দেখবো, এসএস থাকলে কি, এসএস থাকলে হচ্ছে স্বাধীনতা সংগ্রাম, এসএস থাকলে শামীম শিকদার। স্বাধীনতা সোপার যদি স্বাধীনতা তার কার, তাহলে শামীম শিকদার। তারপর হচ্ছে স্বাধীনতা সংগ্রাম কার, শামীম শিকদার। সোপার্জিত স্বাধীনতা কার, শামীম শিকদার। আশা করি এই জায়গাটুকু ভুল হবে না। তাহলে আমরা চলো পরেরটাতে যাই, দেখি পরেরটা পারি কিনা। স্বপার্জিত স্বাধীনতা বললাম ভাইয়া, আপনি তো একটা পড়াইলেন, আমার তো কনফিউশন সবগুলা নিয়ে লাগে। দুই একজন থাকে না, তারা কোনো কিছুতেই খুশি করা যায় না তাদেরকে। ভাই আপনি একটা মাত্র ভাস্কর্য পড়াইলেন, হাজার খানেক ভাস্কর্য, বাকিগুলা কি করব বলেন? তোমরা, তার আগে তোমাদেরকে আমি একটা কোশ্চেন করি, তোমরা আমাকে বলো তো, কালকে যে গতকালকে বাংলাদেশ ফার্স্ট টাইম নিউজিল্যান্ডের সঙ্গে জিতছে, টেস্ট একটা বিশাল জয় করছে, কে কে জানো? কালকে বাংলাদেশ যে নিউজিল্যান্ডের সঙ্গে প্রথমবার, নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার, কে কে জিতছে জানো? জানো তোমরা সবাই? দেখি তোমরা কতটা আপডেটেড। 8 উইকেটে, জি ভাইয়া জি। আমার স্টুডেন্টরা দেখি সব বিষয়ে পারদর্শী, অবশ্যই জানো। তাহলে সে অবশ্যই নতুন, সে টিমটা কেমন ছিল? সেই টিমের তামিম ছিল, তামিম ছিল না, সাকিব ছিল না, কেউ ছিল না। এই যে একজন কমেন্ট করছে নতুন টিম, সেই টিমটা নতুন টিম নিয়ে জিতছে না, নতুন টিম। আমি একটা গল্প বলি, আমি কালকে পরশুদিন রাতে ঘুমাইতে ঘুমাইতে আমার হচ্ছে 4:30 বাজে, 4:30 4টা, 4টা বাজে, 6টার দিকে দেখি আমার রুমমেটের নাম তন্ময় দাস, রুমমেট আমাকে এসে ধাক্কা দিচ্ছে, এই বন্ধু ওঠ। আমি বললাম, আমার রুমমেট সে জানে যে আমি অনেক পরে ঘুমাইছি, বলে আমি ভাবলাম যে পাগল টাগল হয়ে গেল নাকি আমার রুমমেট। বন্ধু বলে যে ওঠ বন্ধু, ওঠ ওঠ ওঠ। আমি বললাম কি হয়েছে, এইভাবে এত সকালবেলা ডাকিস কেন, মাত্র 2 ঘন্টা ঘুমাইলাম। বলে বাংলাদেশ নিউজিল্যান্ডের সঙ্গে জিতে গেছে বন্ধু, বাংলাদেশ নিউজিল্যান্ডের সঙ্গে জিতে গেছে বন্ধু। আমি বললাম বলিস কি, সাবাস বাংলাদেশ। মানে সে আমাকে বললো বাংলাদেশ নিউজিল্যান্ডের সঙ্গে জিতে গেছে, মানে আমি বিশ্বাসই করতে পারবো। সকালবেলায় তো কি শুনাইলি আমাকে, সাবাস বাংলাদেশ, বাংলাদেশের নতুন টিম নিউজিল্যান্ডের সঙ্গে জিতে গেছে, তাও আবার প্রথমবার। তাহলে যদি তোমাকে বলা হয় যে সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশের ভাস্করকে, সাবাস বাংলাদেশের ভাস্কর, তো এখন তুমি বলো তো, এই নতুন শব্দের কুলু থেকে বলো সাবাস বাংলাদেশের ভাস্করকে, দেখি তোমরা কেমন বুদ্ধিমান। এক্সিলেন্ট পারতেছে, সাবাস বাংলাদেশ। এই যে সাবাস বাংলাদেশ বললাম, নতুন টিম নিয়ে বাংলাদেশ জিতে গেছে, সাবাস বাংলাদেশ। নতুন কুণ্ড, আমরা নিতুন কুণ্ড বলবো না, এখন থেকে আমরা বলবো নতুন কুণ্ড। সাবাস বাংলাদেশ, ঘুম থেকে উঠে বললাম বাংলা জিতছে, আমি বললাম সাবাস বাংলাদেশ, নতুন টিম নিয়ে জিতছে, নতুন টিম নিয়ে জিতছে হচ্ছে নতুন কুণ্ড। এখন এখানে আরেকটা কোশ্চেন আছে, বলো নিতুন কুণ্ড, নিতুন কুণ্ড অ্যান্সার ঠিক আছে, নিতুন কুণ্ড, কিন্তু আমরা মনে রাখার জন্য বলবো নতুন কুণ্ড, ঠিক আছে? তোমরা যারা ভাবতেছো যে নিতুন নাকি, হ্যাঁ নিতুন তো আসল নাম, মানে আমরা মনে রাখার জন্য বলবো নতুন কুণ্ড, নতুন টিম দিয়ে জিতছে যে, ঠিক আছে? আমাদের তো কেউ দেখবে না যে আমরা কিভাবে অ্যান্সার করছি, আমাদের অ্যান্সার কারেক্ট হচ্ছে কিনা এটা দেখবে। বাংলাদেশ এটা নিউজিল্যান্ডের সঙ্গে কতবার জিতলো, এটা কততম বার কেউ বলতে পারবা? এটা বাংলাদেশ ফার্স্ট, প্রথম। ভেরি গুড, প্রথম, প্রথমবার হচ্ছে ফার্স্ট, প্রথমবার জিতলো না? এখন নতুন টিম ফার্স্ট টাইম জিতছে, ফার্স্টে এ ফতে ফোয়ারা হয় না? যদি বলে নতুন টিম ফার্স্ট টাইম জিতছে, তাহলে ফোয়ারা কার, ফোয়ারা সার্ক ফোয়ারা কার, সার্ক ফোয়ারার ভাস্করকে বলতে পারবা? প্রথমবার জিতছে, ফার্স্ট টাইম, এই নতুন টিমটা ফার্স্ট টাইম জিতছে। নিউজিল্যান্ডে যে এর আগে কখনো কিছুতে জিততে পারেনি, প্রথমবার জিতছে ফার্স্ট টাইম। তাহলে ফার্স্ট টাইম জিতছে নতুন টিম, তাহলে সার্ক ফোয়ারা, ফার্স্টে হচ্ছে ফতে ফোয়ারা, ফোয়ারা কার, ফোয়ারা কার বলো, ফোয়ারা কার, সার্ক ফোয়ারা স্থাপত্যকে, ভাস্কর্যটি কার? নিতুন কুণ্ড, নিতুন কুণ্ড, নিতুন কুণ্ড। এক্সিলেন্ট, তোমাদের এই দুইটা পয়েন্টে ভুল হবে, এই দুইটা সুবিধার ভুল হবে? বলো এই চারটাতে কি ভুল হবে? আমরা যে চারটা ভাস্কর্য বললাম, এই চারটা ভুল হবে বলো? সবগুলো পড়বো আমরা ইনশাল্লাহ, আজকে অনেকগুলো পড়বো। এই চারটা কি ভুল হবে আর কখনো? না ভাই না, ইনশাল্লাহ ইনশাল্লাহ, তোমরা সবাই বলতেছো না ভাইয়া, না ভাইয়া, ইনশাল্লাহ। আরেকবার বলি, যারা নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের খেলা দেখনি তাদের জন্য আমি আরেকবার বলি, বাংলাদেশ একটা নতুন টিম, সাকিব ছিল না, তামিম ছিল না, মাশরাফি ছিল না, মাহমুদুল্লাহ ছিল না। এই নতুন টিমটা যে নিউজিল্যান্ডে যে প্রথমবার জিতছে, প্রথমবার জিতছে, সেজন্য তো তারা একটা সাবাসী পাবে না? ঠিক আছে, সাবাসী পাবে। সেই সাবাসটা দিলাম, সাবাস, সাবাস বাংলাদেশ, নতুন টিম জিতেছে সেজন্য সাবাস বাংলাদেশ। এই জন্য সাবাস বাংলাদেশের নাম হচ্ছে নতুন কুণ্ড বা নিতুন কুণ্ড, নতুন কুণ্ড, নিতুন কুণ্ড। প্রথমবার জিতছে, ফার্স্ট টাইম জিতছে, ফার্স্ট টাইমের জন্য হচ্ছে সার্ক
ফোয়ারা। ভাস্কর্যের অবস্থানগুলো জানা লাগবে কিনা, ইম্পর্টেন্ট গুলো অবস্থানগুলো জানা লাগবে ভাইয়া, ওগুলো একটু কষ্ট করে নিজে পড়ে নিও, ঠিক আছে? ওগুলা একটু কষ্ট করে নিজে পড়ে নিও। যেগুলো ছবিতে থাকবে সেগুলো তো অবশ্যই জানতে হবে, সবগুলো না জানলেও চলবে, কিন্তু আসলে ভাস্করটাকে এটা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? জায়গাগুলোর নামও আমি একটু করে বলে দেব। এটা হচ্ছে সার্ক ফোয়ারা, নিতুন কুণ্ড বা নতুন কুণ্ড। এগুলো কোথায় আছে? শরীফুল মনে রাখার টেকনিকটা বলে, এগুলো আছে হচ্ছে 239 থেকে 40 পেজ। আমি ভাস্কর্য, আমার টপিকে ভাস্কর্য ছিল, কিন্তু আমি স্বাধীনতা রিলেটেড ভাস্কর্যগুলো একখানে করে তোমাদেরকে তোমাদের সুবিধার জন্য একবারে ক্লাস নিচ্ছি। মনে রাখার টেকনিক, মনে রাখার টেকনিকটা বলেন, এই যে বলে দিলাম মনে রাখার টেকনিক। নিউজিল্যান্ডের সঙ্গে নতুন টিম জিতছে, নতুন টিমের জেতার কারণে তুমি বলছো সাবাস বাংলাদেশ, নতুন কুণ্ড সাবাস বাংলাদেশের ভাস্কর হচ্ছে নতুন কুণ্ড। ফার্স্ট টাইম জিতছে ফোয়ারা, সেজন্য হচ্ছে সার্ক ফোয়ারা, নতুন কুণ্ড। এই চারটা পারবা? বলো, এই চারটা কি পারবা? ইনশাআল্লাহ, ঠিক আছে। যাদের এখনো একটু ডাউট আছে তারা, ক্লাসটা তো থেকে যাবে, তোমরা একটু রিপিট করে নিও, ঠিক আছে? কষ্ট করে আবার পরে একবার দেখে নিও। আমি আবার বলি, এখন ছেলে মানুষ কি কাঁদে? আহ, আহ, ছেলে মানুষ কি কাঁদে? তোমরা আমাকে বলো, তুমি কি কখনো কোনো তোমার বাবাকে কাঁদতে দেখছো? তুমি কি কখনো তোমার বাবাকে কাঁদতে দেখছো? একজন বলছে ভাইয়া জি, কিন্তু সাধারণত কিন্তু ছেলে মানুষ খুবই কম কাঁদে। মানে যারা মেয়ে তারা হয়তো দেখতে পারো, কিন্তু মানে বাইরের মানুষ কিন্তু কখনো কোনো ছেলে মানুষকে দেখতে দেখতে পারবে না। মানে হয়তো আমিও নিজেও মাঝে মাঝে আমার মন খারাপ থাকতে পারে, আমি কিন্তু কাঁদি, হয়তো কাঁদি বা কাঁদি না, কিন্তু এটা কিন্তু কখনো কেউ জানবে না। একটা ছেলে মানুষ যদি কাঁদে, এটা কিন্তু কখনো আসলে কেউই জানবে না। একজন বলছে কাঁদে বাথরুম, সাধারণত মানুষের সামনে কাঁদে না, ঠিক আছে? কেন? তাদের মন হয়ে যায় ইস্পাতের মতো। এই যে কান্না কেউ প্রকাশ করে না, মন হয়ে যায়, মন হয় ইস্পাতের মতো। ইস্পাত, ইস্পাতের মতো মন, আয়রনের মতো মন হয়, ইস্পাতের মতো মন হওয়ার কারণে তারা আর কাঁদে না, কাঁদে না। মন ইস্পাতের মন তো হয়ে যাওয়ার কারণে, এই যে একজন বলছে কান্না প্রকাশ করি না ভাই, আসলে মানে মন হয়ে যায় ইস্পাতের মতো মন হয়ে যাওয়ার কারণে আমরা আর হচ্ছে কান্নাটা প্রকাশ করি না, ঠিক আছে? ছেলে মানুষের ব্যাপারটা হচ্ছে ইস্পাতের মতো মন হওয়ার কারণে আমরা কান্নাটা প্রকাশ করি না। কথা ঠিক না? তাহলে তোমরা এখন আমাকে বলো যে ইস্পাতের কান্না ভাস্কর্য কি? এই যে কাঁদে, আমাদের মন ইস্পাতের মতো হওয়ার কারণেই তো আর আমরা কাঁদি না। তাহলে ইস্পাতের কান্না মনতে হচ্ছে মৃণাল হক, মনতে মৃণাল হক। যদি কোশ্চেন করা হয় ইস্পাতের কান্না কার, ভাস্করকে, ইস্পাতের কান্নার ভাস্করকে, অ্যান্সার করতে পারবা? ইস্পাতের কান্না কি নাম? ওই যে ম্যান অফ স্টিল, মনে রাখবা, ম্যান অফ স্টিল, ম্যান অফ স্টিল, ম্যান অফ স্টিল। মন ম্যান অফ স্টিল, ইস্পাতের কান্না হচ্ছে মৃণাল হক, ইস্পাতের কান্না হচ্ছে মৃণাল হক। পারবা ইস্পাতের কান্না মৃণাল হক? তোমরা যারা, তোমরা অনেকে বললা যে ভাইয়া হ্যাঁ ছেলে মানুষ তো মাঝে মাঝে কাঁদে, কাঁদে কার সামনে? একটা ছেলে তার কার সামনে কাঁদে বলো, অ্যান্সার করো। একটা ছেলে কখন কাঁদে, কার সামনে কাঁদে? যদি কারো সামনে কাঁদতে হয় সেটা কার সামনে কাঁদে? কেউ বলতে পারবা? এই যে ভেরি গুড, একটা ছেলে কাঁদলে কিন্তু শুধুমাত্র তার মায়ের সামনে কাঁদে। মা বা মেয়ে, মেয়েও তো মার মতোই তাই না? যাদের মেয়ে আছে তাদের মেয়েও তো অনেকটা মার মতোই। মা, হ্যাঁ, যে অনেকে আল্লাহ বলছে, হ্যাঁ আল্লাহ তো অবশ্যই কাঁদলে, পৃথিবীর কারো সামনে কাঁদলে অবশ্যই। তাহলে দেখো কাঁদে হচ্ছে পৃথিবীর কারো সামনে জননী, জননী ও গর্বিত বর্ণমালা কাঁদে যেহেতু, সেটা হবে মৃণাল হক। দেখছো, জননী ও গর্বিত বর্ণমালা, জননী হচ্ছে মৃণাল হক, ইস্পাতের কান্না মৃণাল হক, জননী হচ্ছে মৃণাল হক। ক্লিয়ার? মৃণাল হকের ইয়াগুলো আর ভুল হবে? যে ছয়টা পড়ালাম সেই ছয়টা কি ভুল হবে? ছয়টা, এই ছয়টা ভুল হবে? বলো, এই ছয়টা ভুল হবে? ইনশাল্লাহ হবে না, আশা করি এই ছয়টা ভুল হবে না। চলো আমরা আবার একটু গল্প করি, অনেক তো ভারী ভারী পড়া হলো, একটু গল্প করে আসি। তোমাদের মধ্যে স্মার্ট আছো কে কে? স্মার্ট, স্মার্ট পিপল। আমরা তো বাঙালিরা অনেক স্মার্ট হতে চেষ্টা করি, মানে একটা বাংলা লাইন বলি তার মধ্যে তিনটা চারটা ইংলিশ শব্দ বলি, যাতে ওই যে, হ্যাঁ একজন বলছে আমরা খ্যাত। হ্যাঁ আসলে ওই যে খ্যাত যদি স্মার্ট হওয়ার চেষ্টা করে তাহলে কি করে?
একজন খ্যাত যদি স্মার্ট হওয়ার চেষ্টা করে কি বলে, বাংলা লাইন বলে না, বাংলা ভালো মতো বলতে পারে না, ইংরেজি ভালো মতো বলতে পারে, বাংলিশ বলে। ঠিক আছে, বাংলিশ মানে আমি আই এম সো স্মার্ট, এরকম বাংলিশ বলে। বাংলা একটা শব্দ বাংলা বলে আমি খুব স্মার্ট, মানে বাংলা ইংলিশ মিক্স আপ। ঠিক আছে, এরকম করে না, আমরা কিন্তু এরকম অনেক বেশি করি। তোমরা করো, তোমাদের মধ্যে কেউ আছে যে স্মার্ট সাজার জন্য খুব বাংলিশ বাংলিশ বলি? ধরো এখন তোমাদের হচ্ছে এই যে মি অল টাইম ইংলিশ বলি, ভেরি গুড। এই যে তোমাদের মধ্যে কেউ স্মার্ট হইতে চায়, ধরো হিরো আলম হচ্ছে স্মার্ট হইতে চায়, হিরো আলম স্মার্ট হইতে চায়, তার হিরো আলম হচ্ছে স্মার্ট হইতে চায়, হিরো আলম হইতে চায় স্মার্ট। এই যে মুজিবনগর, মুজিবনগর, মুজিবনগর স্মৃতিসৌধ, মুজিবনগর স্মৃতিসৌধ, ঠিক আছে, মুজিবনগর স্মৃতিসৌধ। স্মৃতি স্মৃতিসৌধ, মুজিবনগর স্মৃতিসৌধ, ঠিক আছে। এই তোমরা মুজিবনগর স্মৃতি, হিরো আলম, ধরো হিরো আলম হচ্ছে তোমার সঙ্গে গল্প করতে আসছে, হিরো আলম এখন হচ্ছে স্মার্ট সাজতে যাবে, কিন্তু সে তো আসলে খ্যাত, এখন সে মুজিবনগর স্মৃতিসৌধটা ইংরেজিতে বলবে। ঠিক আছে, সে তো স্মৃতিসৌধের ইংরেজি জান না, সে হচ্ছে স্মৃতিসৌধটা বাংলায় বলবে। মুজিবনগর, মুজিব তো নাম, সে মুজিবনগরেরও ইংরেজি জানে না, এখন তাহলে সে কি বলবে? মুজিবনগরের ইংরেজি টার্ম কি হবে? বাংলিশে মুজিবনগরের ইংরেজি টার্ম কি হবে? তোমরা কমেন্ট করে দেখি কে কে পারো। বাংলিশে মুজিবনগরের ইংরেজি টার্ম কি হবে? বাংলিশে, বাংলিশে বলো, বাংলিশে মুজিব, একজন লিখছে মুজিব সিটি, আর কি কি হতে পারে? তাড়াতাড়ি কমেন্ট করো দেখি, মুজিব, তোমাদের আইকিউ কেমন? বাংলিশে মুজিবনগরের ইংরেজি কি? বাংলিশে স্মার্ট পিপলরা, খ্যাত মানে খ্যাত বাংলার স্মার্ট, মুজিবেরিয়া, মুজিব টাউন, মুজিব টাউন। যে রাকিব বলছে, অনেকে বলছে মুজিব টাউন, ভেরি গুড, মুজিব টাউন। ধরো আমরা হচ্ছে হিরো আলম বলছে কি মুজিব টাউন, মুজিব টাউন। হিরো আলম বাংলিশে বললে কি মুজিব টাউন, ঠিক আছে। এই যে মুজিব টাউনের, টাউনের টি, টিতে হচ্ছে তানভীর, টাউনের টি, টিতে হচ্ছে তানভীর। দেখছো, হিরো আলম তোমাদের একটা জিকে পাওয়া দিল। তাহলে মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে বলো? মুজিবনগর বা মুজিব টাউন, আমরা তো বাংলিশ, এখন ভাই আমরা আর হচ্ছে মুজিবনগর বলবো না, এখন আমরা স্মার্ট হয়ে গেছি, এখন আমরা বলবো মুজিব টাউন। তোমার কাছে কোশ্চেন হচ্ছে মুজিব টাউনের স্থপতি কে বলো? মুজিব টাউন, টিতে টাউন, টিতে তানভীর, টিতে টাউন, টিতে তানভীর। মুজিব টাউনের স্থপতি কে? টিতে টাউন, টিতে তানভীর। পারবা? মুজিবনগর ভুল হবে? আর মুজিবনগরের স্মৃতিসৌধ ভুল হবে? বলো বলো, তোমরা এখন বলো, তোমাদের রেসপন্স পাচ্ছি না। মুজিব টাউন ভুল হবে? ইনশাল্লাহ মুজিব টাউন ভুল হবে না, ভুল হবে না, মুজিব টাউন আর ভুল হবে না। তোমরা গল্পগুলো শোনো না ভাইয়া, ভুল হবে না, ইনশাল্লাহ ভুল হবে না। তাহলে এখন আমরা প্রথম থেকে একবার সবগুলো দেখার চেষ্টা করি। স্টেপ হামিদুজ্জামান খান, স্টেপ হামিদুজ্জামান খান, এটা নতুন করে পড়তে হবে। মিশুক মুনির, মিশুক, সরি মিশুক হচ্ছে মোস্তফা মনোয়ার, এমতে মিশুক, এমতে মোস্তফা মনোয়ার, এমতে মিশুক, এমতে মোস্তফা মনোয়ার। জাতীয় স্মৃতিসৌধ, এটা তো সবাই, জাতীয় স্মৃতিসৌধ কার স্থপতি কে? কমেন্ট করে জানাও দেখি, তোমরা পারো নাকি জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? মইনুল, মইনুল। এই লুই আইকান কে লিখছো? জাতীয় স্মৃতিসৌধ, লুই আইকান তো হচ্ছে জাতীয় সংসদে, জাতীয় স্মৃতিসৌধ হচ্ছে মইনুল ইসলাম, জাতীয় স্মৃতিসৌধ হচ্ছে মইনুল, মইনুল, মইনুল হোসেন, মইনুল হোসেন। ইসলাম লিখো না আবার, ইসলাম আমি বললাম কারণ এই জায়গাটা ভুল করে, কোশ্চেনে মইনুল হোসেন থাকবে, মইনুল হোসেন, মইনুল হোসেন। তার ফলক হচ্ছে 7টা, উচ্চতা হচ্ছে 150 ফিট বা 46.5 মিটার। কেন্দ্রীয় শহীদ মিনার হামিদুর রহমান খান। অপরাজেয় বাংলা, এই যে এটা হচ্ছে একটু কষ্ট করে পড়ে নিও, অপরাজেয় বাংলা সৈয়দ আব্দুল্লাহ খালেদ। স্বপার্জিত স্বাধীনতা আমরা পড়লাম, সাবাস বাংলাতে আমরা পড়লাম। জাগ্রত চৌরঙ্গি আরেকটা গুরুত্বপূর্ণ। জাগ্রত চৌরঙ্গি কিভাবে মনে রাখবা? মনে রাখবা জাগ্রতর বরকত জ, রাজ্জাকের বরকত জ, গাজীপুরে বরকত জ, 3 জ একখানে, জয় জয় মাস্তুত ভাই। 3 পাগলের একটা গান আছে না, 3 পাগলে হলো মেলা নদে এসে, এখানে হচ্ছে 3 বরকত জয়তে হলো মেলা গাজীপুরে এসে। তোমরা মনে রাখবা 3 বরকত জয় হলো মেলা গাজীপুরে এসে। মুক্তিযুদ্ধের প্রেরণায় প্রথম নিম্নপত্র ভাস্কর্য হচ্ছে জাগ্রত চৌরঙ্গি আব্দুর রাজ্জাক, এটা গাজীপুরে। গান আছে না, 3 পাগলে হলো মেলা, এরকম ভাবে 3 বরকত জয় হলো মেলা গাজীপুরে এসে, 3 বরকত জয় গাজীপুরে এসে। তাহলে জাতীয় সংসদ 2 আইকান, পারবা? জাতীয় সংসদ 2 আইকান, এটা গতকালকে পড়িয়েছি গত ক্লাসে। মুজিবনগর স্মৃতিসৌধ তানভীর কবির পড়ালাম। দুর্জয় তেমন একটা ইম্পর্টেন্ট না, চেতনা তেমন একটা ইম্পর্টেন্ট না।
তারপরে পড়ে নিবা। কমলাপুর হচ্ছে বব বই পড়াইলাম, জননী এটা পড়ালাম, এটা পড়ালাম, সার্কফোরা পড়ালাম, সন্ত্রাস বিরোধী ভাস্কর্য এটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ না, স্বাধীনতা সংগ্রাম পড়ালাম, বিজয় 71 কৃষি ভার্সিটিগুলোর জন্য গুরুত্বপূর্ণ, এমনিতে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না। দোয়েল চত্বরটা একটু গুরুত্বপূর্ণ, দোয়েল চত্বর, কদম ফোয়ারা হচ্ছে নিতুন কুণ্ড, সার্ক ফোয়ারা কদম ফোয়ারা দুইটাই নিতুন কুণ্ড। তাহলে এখন বলো ভাস্কর্যগুলো মোটামুটি পারবা? ভাস্কর্য পারবা? ভাস্কর্য ভুল হবে আর আগের থেকে অবস্থান কি গুরুত্বপূর্ণ? হ্যাঁ আপু, অবস্থানও গুরুত্বপূর্ণ, কিন্তু অবস্থান ভাস্করের মতো গুরুত্বপূর্ণ না। অবস্থানগুলো তুমি যদি নাম দুইটা পারো, অবস্থান এখন ইচ্ছালে একটু পড়লেই হয়ে যাবে, অবস্থানগুলো কঠিন কিছু না, অবস্থান একটু পড়লেই হয়ে যাবে। হ্যাঁ একটু ব্রেক দিব, সমস্যা নাই। তোমরা আগে বলো যতটুকু পড়াইলাম এখন পর্যন্ত এইটুকুতে সমস্যা আছে নাকি? যতটুকু পড়াইলাম সমস্যা আছে? পারবা যতটুকু পড়াইলাম? ভাস্কর্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ। আমার ক্লাস আমি তোমাকে ওয়াদা দিয়েছিলাম 15 মিনিট পরে, এখন তুমি আমাকে বলো তোমরা ভাস্কর্য পারো? 15 মিনিট আগে কিন্তু পারতা না, এখন বলো ভাস্কর্য পারো কিনা? হ্যাঁ পারি, সবাই লিখতেছে দেখো, পারি পারি পারি। এই পারি শুনতে তো আমারও খুব ভালো লাগতেছে। আমার স্টুডেন্ট এখন ভাস্কর্য পারে। বাংলাদেশের কোনো স্টুডেন্ট ভাস্কর্য পারে না, আমার স্টুডেন্টরা ভাস্কর্য পারে। ইনশাআল্লাহ এটাকে আমি বলতে পারবো না? বাংলাদেশের কোনো স্টুডেন্টরা ভাস্কর্য পারে না, আমার স্টুডেন্টরা ভাস্কর্য পারে ভালো মতো, বলতে পারবো? তোমরা কালকে পরীক্ষায় কিন্তু আমার মান রাখিও, ভাস্কর্য থেকে কোশ্চেন আসবে। যা পড়াইলাম সেই টপিক গুলা, সেই টপিক গুলোর রিলেটেড কোশ্চেন গুলো বই থেকে পড়ে নিবা। টপিক লেকচারে যা আছে তা তো পড়বাই, লেকচারের প্রত্যেকটা লাইন স্লাইডে যা যা আছে সব পড়বা, এবং টপিক গুলো পড়ে নিবা ওই টপিকে। ধরো জাদুঘর পড়াইছি, জাদুঘর সব পড়বা, ভাস্কর্য পড়াইছি, ভাস্কর্য সব পড়বা, ঠিক আছে? ইনশাআল্লাহ। তোমরা কি 1 মিনিট টেস্ট নিতে চাও, 1-2 মিনিট টেস্ট নিতে চাও, নাকি কন্টিনিউ করবো বলো দেখি? ফেসবুক গ্রুপের যারা ফেসবুক লাইভে আছো তারা কি বেঁচে আছো? তাদের কোনো সারা শব্দ নাই, তারা বেঁচে আছে নাকি মরে গেছে আমি তো বুঝতেছি না। ফেসবুক লাইভের লোকজন, তোমরা আগের আমরা শুরু করব, তোমাদের 30 সেকেন্ড হচ্ছে। আহ, যারা কোশ্চেন করতেছো, কালকে ইভালুয়েশন এক্সামের সঙ্গে আসলে আমার লেকচারের কোনো গুরুত্ব নেই, ইভালুয়েশন এক্সামের সঙ্গে, ঠিক আছে? তোমাদের জন্য 30 সেকেন্ডের একটু রেস্ট। ও, একজন কোশ্চেন করেছে নীল দর্পণ কার লেখা? দীনবন্ধু মিত্র, দীনবন্ধু মিত্র, ঠিক আছে? তারপর তুমি একটু দেখে নিও। নীল দর্পণ হচ্ছে দীনবন্ধু মিত্র, ঠিক আছে? 1 মিনিট তোমার জন্য, 1 মিনিট রেস্ট, 1 মিনিট একটু চোখ বন্ধ করে রাখো। ক্লাস অনেক কঠিন কঠিন টপিক, আশা করি কঠিন লাগেনি, তারপরেও 1 মিনিট তোমরা চোখ বন্ধ করে রাখো, ঠিক আছে? 1 মিনিট একটু চোখ বন্ধ করে রাখো। একদিন বলেছো ভাইয়া আজকে কি গতকালকে ক্লাসের এক্সাম হবে না? ওয়েবসাইটে তো কোনো লিংক দেওয়া হয়নি। সুদীপ্ত, আমরা আসলে ওয়েবসাইট গুলো আমরা টিচাররা মেনটেন করি না, তো ওয়েবসাইট গুলো মেনটেন করার জন্য আলাদা লোক আছে, আমি খোঁজ নিয়ে তোমাদেরকে জানাবো। এক্সামের লিংক দেওয়ার কথা, কেন দেওয়া হয়নি বা এটা লেট হচ্ছে কেন, এটার সঠিক উত্তর আপাতত আমার ক্লাসে বসার সময় তো আমি আর খোঁজ নিতে পারি না, ঠিক আছে? মানে দিয়ে দিবে, যদি কোনো কারণে না দিয়ে থাকে অবশ্যই দিয়ে দিবে, যদি দেওয়ার কথা থাকে, ঠিক আছে? তুমি আপাতত ক্লাস করো, এক্সাম পরবর্তীতে ক্লাস শেষে কি হবে সেটার হেডেক আমরা এক্সামের পরে, আপাতত ক্লাস করো। তোমরা জানাও ক্লাস কেমন হচ্ছে, ক্লাস বুঝতেছো তো সব?
আমার ছাত্রছাত্রীরা, বাচ্চা কাচ্চারা সব বুঝতেছো নাকি বোঝা যাচ্ছে না? কঠিন কঠিন টপিক। হ্যাঁ, আসলে খুবই, এই টপিক গুলো কিন্তু খুবই কঠিন, খুবই কঠিন, খুবই কঠিন। একজন বলেছে মুক্তিযুদ্ধ টপিকসটা আপনি নিলে ভাইয়া ভালো হতো। মুক্তিযুদ্ধ টপিকসটা আমার না, আমাদের আসলে লেকচার ভাগ করে দেয়া থাকে, তো আমার হচ্ছে 4 আর 5, তারপরেও তোমরা অফিসে এই রিলেটেড কোশ্চেন গুলো তোমরা অফিসে বলিও, ঠিক আছে? মানে আমি বাংলাদেশ বিষয়াবলী এই ক্লাস নেব, আমি বাংলাদেশ বিষয়াবলীর 4 এবং 5, বাকি ক্লাসগুলো চেষ্টা করবো, ঠিক আছে? তোমরা যখন বললো আমি চেষ্টা করবো নেওয়ার জন্য। চেষ্টা করবো। আমার নিজেরও মুক্তিযুদ্ধ রিলেটেড ক্লাস নিতে ভালো লাগে। তোমাদের একটা কথা জানিয়ে রাখি, এই যে কিছুদিন আগে 2020 সালে, 2020 বলি, 2021 সালে একটা বঙ্গবন্ধু অলিম্পিয়াড হয়, সারা দেশব্যাপী বঙ্গবন্ধু অলিম্পিয়াড। মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার 50 বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু অলিম্পিয়াড, এই বঙ্গবন্ধু অলিম্পিয়াড মুক্তিযুদ্ধের উপর ছিল। আমি সেখানে সারা বাংলাদেশে জয়লাভ করে 1 লক্ষ টাকা পেয়েছিলাম, ঠিক আছে? থ্যাংক ইউ। সোনিয়া একটা বলেছে ভাই ট্রিট দেন, ঠিক আছে? সলিমুল্লাহ মেডিকেল কলেজে যারা যারা চান্স পাবে তাদের সবার জন্য ট্রিট। সলিমুল্লাহ মেডিকেল কলেজে যারা যারা চান্স পাবে তাদের সবার জন্য ট্রিট, ইনশাআল্লাহ। সলিমুল্লাহ চান্স পেতে হবে কিন্তু সবাইকে, ট্রিটের জন্য হলেও সলিমুল্লাহ চান্স পেতে হবে। অবশ্যই তোমাদের টার্গেট থাকবে ঢাকা, কিন্তু আমার ক্যাম্পাসে যদি কেউ এসে বলে ভাইয়া আমি তো আপনার ক্লাস করেছিলাম, হ্যাঁ ধামাকে চান্স পেলে ট্রিট সলিমুল্লাহ অবশ্যই। তুমি ঢাকার যেখানেই চান্স পাও, তুমি এসে বলো ভাইয়া আমি তো আপনার ক্লাস করেছিলাম, আপনি বলছিলেন ট্রিট দিবেন, আমি ট্রিট দেবো, আই প্রমিস, আমি অবশ্যই ট্রিট দেবো, ইনশাল্লাহ। ইনশাল্লাহ, চলো আমরা ক্লাস শুরু করি, অনেক গল্প হলো, অনেক রেস্ট হলো, চলো আমরা ক্লাস শুরু করি। তোমাদের যারা ফেসবুকে লাইভ থেকে, এই যে 1 মিনিট টেস্টের, এই জন্য আমি রেস্ট দিতে চাই না, 1 মিনিট টেস্টের কথা বলি, ফেসবুক লাইভ থেকে কয়েকজন গায়েব হয়ে যায়, তাদের আর খুঁজে পাওয়া যায় না, তারা কোথায় চলে যায়? ক্লাস আর কতক্ষণ? আর বেশি না ভাই, সর্বোচ্চ 10 মিনিট ক্লাস, সর্বোচ্চ 10 মিনিট ক্লাস, আর সর্বোচ্চ 10 মিনিট, ঠিক আছে? ক্লাস শেষের দিকে যারা ফেসবুকে বিভিন্ন জায়গায় চলে গেছে, তারা তারা কোথায় যে গেল আল্লাহ পাক ভালো জানেন, এই জন্য ক্লাসে রেস্ট দিতে হয় না, ঠিক আছে? এখন মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, আবার শুরু করি। তোমাদের কারো পরিচিত, তোমরা চ্যাটে বলো বা ফেসবুক লাইভে যারা অংশগ্রহণ করছো লাইভে বলো, তোমরা ঢাকা ভার্সিটির চারুকলার কোন স্টুডেন্টকে দেখেছো? চারুকলা স্টুডেন্ট দেখছো কেউ? চারুকলা, ঢাকা ভার্সিটির চারুকলার স্টুডেন্ট কেমন? স্টুডেন্ট, চারুকলা স্টুডেন্টের একটু ক্যারেক্টারিস্টিক বলো তো, কেউ কেউ জানো নাকি? যারা যারা দেখছো তারা একটু বলো, মানে আমি কিন্তু মজা করে বলছি, তাদেরকে ছোট না, আমি আজকে ক্লাসে কাউকে ডিসরেসপেক্ট করবো না। চুলগুলো বড় বড় হয়, একটু উস্কো খুস্কো হয়, দেখে মনে হয় যে উনি মনে হয় পাগল, আওলা ঝাওলা চলেছে বসো, কবি কবি ভাব। তোমরা তো একটু সবই পারো, একটু পাগল পাগল হয় না? মানে গুন্ডা টাইপ হয় না আর কি, কাছে একটা ব্যাগ থেকে এগুলো। নেগেটিভ কিছু না বলি, পজিটিভ বলি, পজিটিভ কথাবার্তা, একটু পাগল পাগল হয় কি? ঢাকা ভার্সিটি চারুকলা স্টুডেন্ট হচ্ছে একটু পাগল পাগল হয়, হয় নাকি? তোমরা বলো, একটু পাগল পাগল হয় না, হয় না? হ্যাঁ, যে পাগল পাগল, হ্যাঁ একটু পাগল পাগল হয়। তাহলে জয়নুল আবেদিন তো বাংলাদেশের সবচেয়ে বড়, এই সেক্টরে জয়নুল আবেদিন সবচেয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় না? তাহলে পাগলদের মধ্যে যে সেরা, ইনি তো পাগল হবেই, বড় পাগল, পাগলদের এই যে একজন বলছে বড় পাগল, হ্যাঁ ভেরি গুড। তাহলে পাগলদের লিডারকে তো পাগল হবে, পাগলদের লিডার কি আর ভালো মানুষ হবে? ধরলাম জয়নুল আবেদিন হচ্ছে আমাদের পাগল মানুষ, ম্যাডম্যান। পাগল মানুষ কি ম্যাডম্যান, তাই না? জয়নুল আবেদিন পাগলদের পাগল হলো বড় পাগল, ম্যাডম্যান। জয়নুল আবেদিন স্যার, জয়নুল আবেদিন হচ্ছে পাগলদের পাগল, মানে হচ্ছে বড় পাগল, ম্যাডম্যান, ঠিক আছে? তাহলে ম্যাডম্যান কি, এটা তো ক্লিয়ার যে জয়নুল আবেদিন স্যার হচ্ছে একজন ম্যাডম্যান। এখন তাহলে জয়নুল আবেদিন একজন ম্যাডম্যান, যা আঁকবে সেটাই তো ম্যাড, পাগল। ম্যাডোনা 43 কার লেখা? ম্যাডম্যান আঁকছে, ম্যাডোনা 43 কার? ম্যাডম্যান থেকে ম্যাডোনা 43 কার আঁকা? ম্যাডতে ম্যাড, ম্যাডতে ম্যাডোনা,
ম্যাডতে ম্যাডোনা, ঠিক আছে, ম্যাডোনা 43 কার আঁকা? মনপুরা, ম্যাডম্যান, পাগল, মনপুরা 70, ঠিক আছে। ম্যাডোনা 43, জয়নুল আবেদিনের মনপুরা 70, জয়নুল আবেদিনের। মই, ম্যানতে এমতে ম্যান, এমতে হচ্ছে মই, এমতে ম্যান, এমতে মই, মইটা না কার? জয়নুল আবেদিন। নবান্ন, এনতে ম্যানের এনতে নবান্ন, এনতে নবান্ন। তাহলে ম্যাডম্যান, ম্যাডতে ম্যাডোনা, ম্যানতে মনপুরা, এমতে হচ্ছে মই, এনতে নবান্ন। আর যেহেতু একজন পাগল, অনেকে বললাম পাগল হয়, উস্কো ফুস্কো হয়, দেখতে কেমন জানি লাগে, চুল বড় বড়, তারা কিন্তু ওই যে স্বর্ণ ছাড়া বা সংগ্রাম করতেছে, দেখে মনে হয় যে যুদ্ধ করে আসছে। তাদের দেখে মনে হয় যে কোনো একটি যুদ্ধ লাগছে, মারামারি লাগছে, সে যুদ্ধ করে আসছে, সংগ্রাম করে আসছে। তাহলে জয়নুল আবেদিনের যে চিত্রকর্মগুলো পারবা সবাই? জয়নুল আবেদিনের চিত্রকর্ম সংগ্রাম করে আসছে, পারবা? জয়নুল আবেদিনের চিত্রকর্ম সবাই পারবা? জয়নুল আবেদিনের চিত্রকর্ম শিওর তো? শিওর? ফেসবুক বাসী তোমরা কি পারবা? তোমাদের তো দেখছি না আমি, ফেসবুক বাসী যারা, তারা কি পারবা? আমার জুমের স্টুডেন্টরা তো সবাই পারবে, ফেসবুক বাসীরা মনে হয় পারবে না। তাহলে পারবা, ইনশাল্লাহ পারবা, ঠিক আছে। ধরে নেই তোমরা, এটা টেস্ট আমি পরে করবো একটু আগে। আজকের আমাদের ক্লাসটা সবাই, আজকে আমাদের হচ্ছে মীর মোশাররফ হোসেন কি ভিলেন না? আজকের ক্লাসটা আমাদের একটু ক্লাস, হাস্যরসাত্মক ক্লাস, সার্কাজমের মতো, তাই না? হাস্যরসাত্মক ক্লাস না? এখন একজনের নাম এস এম সুলতান, এখন একজনের নাম হচ্ছে এস এম সুলতান। সুলতান, আজকের ক্লাসে আমরা বেশিরভাগ কাকে নিয়ে আলোচনা করছি? ভিলেনদের নিয়ে না? আজকের ক্লাসে আমরা কিন্তু বেশিরভাগ ভিলেনদের নিয়ে আলোচনা করছি। একজন সুলতান যদি সে ভিলেন হয়, তাহলে সেই সুলতানের নাম কি হবে বলো দেখি? সুলতান যদি ভিলেন হয়, সে ভিলেনের কি বলবা? তুমি কি বলবা? একজন সুলতান সে খুবই খারাপ, তুমি কি বলবা? পারবা? একজন সুলতান যদি ভিলেন হয়, তুমি কি বলবা? জুমে যারা আছো তারা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। শাহ সুলতান, আরে ভিলেন সে শাহ সুলতান হবে কেন? ভিলেন না, ভিলেন শাল পড়তে হবে কিনা? আমরা টপিক রিলেটেড কোশ্চেন গুলো শেষে করি ভাইয়া, পুরো টপিক রিলেটেড কোশ্চেন শেষে, টপিক রিলেটেড না এমন কোশ্চেন, সরি। এই যে একজন বলছে ধরো এস এম সুলতান, সুলতান একজন হচ্ছে ভিলেন, এই সুলতান একজন ভিলেন, এসতে আছে কি? তুমি মনে হইলো আমার এস এম সুলতান হচ্ছে শয়তান সুলতান, শয়তান সুলতান, শয়তান সুলতান। এস এম সুলতান হচ্ছে এসতে শয়তান, এসতে সুলতান, ঠিক আছে। এস এম সুলতান হচ্ছে শয়তান সুলতান। আমি কিন্তু তাকে ডিসরেসপেক্ট করতেছি না, আমি আবার বলি, তোমরা আবার আমার নামে কেস করে দিও না। ভাইয়া তো বলছে এস এম সুলতানকে শয়তান সুলতান বলছে, পরে আমার নামে তথ্য প্রযুক্তি আইনে আবার মামলা হয়ে যাবে, ঠিক আছে। এস এম সুলতান হচ্ছে শয়তান সুলতান, ঠিক আছে। এস এম সুলতান হচ্ছে শয়তান সুলতান। কেমন সুলতান তোমরা বলো? আমরা পড়বো না আজকে, আমি এস এম সুলতানের ক্যারেক্টারিস্টিক্স আলোচনা করবো। এস এম সুলতান কেমন সুলতান? কমেন্ট করো সবাই, এস এম সুলতান কেমন সুলতান? ভিলেন তো কেমন? শয়তান। এই যে রিয়াজ বলছে শয়তান, রিয়াজ, বাকিরা কোথায়? খালি এক রিয়াজই বলতেছে। এই যে এখন সবাই, এস এম সুলতান হচ্ছে শয়তান সুলতান। এখন একজন শয়তান সুলতানের কাজই কি? শয়তান সুলতান চর দখল করবে, শয়তান সুলতান হত্যা করবে, শয়তান সুলতান কৃষকের জমি দখল করবে, এতে কোনো ডাউট আছে? ও তো শয়তান জন্যই তো সে চর দখল করবে, ও তো শয়তান জন্যই তো সে হচ্ছে হত্যাযজ্ঞ করবে। শয়তান না হলে কি কৃষকের জমি দখল করে? শয়তানের কাজ শয়তানি করা, এই জন্য বুঝি। সে চর দখল, তোমাকে যদি বলা হয় চর দখল কার, বলো চর দখল কার আঁকা? চর দখল কার আঁকা দেখি, পারো কিনা? চর দখল কার আঁকা? চর দখল কার আঁকা? চর দখল কার আঁকা? চর দখল শয়তানের। একজন বলছে শয়তানের, এস এম সুলতান। এই যে শয়তান সুলতান, মনে রাখো যে এস এম সুলতান বললে তো পরে সূত্র ভুলে যাবা। চর দখল হচ্ছে শয়তান, শয়তান সুলতান চর দখল করছে। হত্যাযজ্ঞ কার? হত্যাযজ্ঞ কার আঁকা? হত্যাযজ্ঞ ক্লাস শেষের দিকে শেষটুকু মনোযোগ দাও, ক্লাস শেষের দিকে শেষটুকু। শয়তান সুলতান, কৃষকের জমি দখল করবে কে? শয়তান সুলতান, তাই না? এস এম সুলতান হচ্ছে শয়তান সুলতান, তার কাজই হচ্ছে হাবিজাবি করা। এই জয়নুল আবেদিন আর সুলতান মাহমুদ, এস এম সুলতান মাহমুদ ভুল হবে? জয়নুল আবেদিন, এস এম সুলতান মাহমুদ, ইনশাল্লাহ জয়নুল আবেদিন আর এস এম সুলতান মাহমুদ ভুল হবে না। ভুল হবে তোমাদের এই দুটা?
নাইমা বলেছো না স্যার, ঠিক আছে। মোস্তফা মনোয়ার হচ্ছে এম, মিনা কার্টুন হচ্ছে এম। এম তে মুস্তফা মনোয়ার, এম তে হচ্ছে মিনা কার্টুন। এম তে মুস্তফা মনোয়ার, এম তে হচ্ছে মিনা কার্টুন। এম তে মুস্তফা মনোয়ার, এম তে হচ্ছে মিনা কার্টুন। ঠিক আছে, এম তে মুস্তফা মনোয়ার, এম তে হচ্ছে মিনা কার্টুন। আর কামরুল হাসান, কামরুল হাসান পড়তে হবে। কামরুল হাসান দেখো দুইটা পড়লেই হবে। তিনটা, তিন কন্যা কামরুল হাসান একটা শুধু মুখস্থ করবে, আগে তো সবই মুখস্থ করতে, এখন শুধু একটা, নাইওর আর হচ্ছে ইয়া ইয়ার মুখ। কামরুল হাসানের তিন কন্যা, নাইওর ইয়া হিয়ার মুখ। তিন কন্যা, নাইওর ইয়া হিয়ার মুখ। আমার সঙ্গে বলো, কামরুল হাসানের তিনটা হচ্ছে তিন কন্যা, নাইওর ইয়া হিয়ার মুখ। আবার বলো, তিন কন্যা, নাইওর ইয়া হিয়ার মুখ। তাহলে নাইওর কার আঁকা বলো, নাইওর কার আঁকা, নাইওর কার আঁকা? নাইওর হচ্ছে কামরুল হাসান, নাইওর কামরুল হাসান, নাইওর কামরুল হাসান, নাইওর কামরুল হাসান। ভুল হবে? আর ভুল হবে? তাহলে মনপুরা চিত্রকর্মটি কার? অ্যান্সার দাও দেখি, মনপুরা চিত্রকর্মটি কার? মনপুরা চিত্রকর্মটি কার? মনপুরা সত্য চিত্রকর্মটি কার? মনপুরা, ভালো করে দেখো, মনপুরা, মনপুরা এই যে ম্যাডম্যান, ম্যাডম্যান, মনপুরা হচ্ছে ম্যাডম্যান। দুই একজন কামরুল হাসান বলতেছো, মনপুরা হচ্ছে ম্যাডম্যান, পাগলদের পাগল, ফাদার ম্যাডম্যান। মনপুরা হচ্ছে পাগলদের পাগল। তিন কন্যা চিত্রকর্মটি কার আঁকা? তিন কন্যা, তিন কন্যা, তিন কন্যা পারো? তিন কন্যা দেখি, তিন কন্যা পারো কিনা? তিন কন্যা। আর চর দখল চিত্রকর্মটি কার আঁকা? চর দখল, চর দখল কার আঁকা? চর দখল পারবা? চর দখল চিত্রকর্মটি কার আঁকা? শয়তান সুলতান। চর দখল হচ্ছে শয়তান সুলতান। ক্লিয়ার? চিত্রকর্ম সবাই পারবা? ভাস্কর্য পারলা, চিত্রকর্ম পারলা, সাহিত্য পারলা। তিনটা এমন জিনিস পারলা যেটা বাংলাদেশে খুব কম স্টুডেন্ট পারে। তোমাদের তো কনফিডেন্স এখানেই বুস্ট আপ হওয়া উচিত। এগুলো যদি পরীক্ষার হলে আসে, তোমার মনে রাখবা তোমার অনেক পরীক্ষা ভালো হবে। কারণ কি, তুমি তিনটা কোশ্চেন যদি এখান থেকে আসে, তুমি তিনজনের থেকে আগে যাবে অটোমেটিক। কারণ এগুলো ভুল করে না এমন স্টুডেন্ট বাংলাদেশে কম। মানে কনফিউশন হয় কিন্তু, মানে এটা কার ওইটা কার, কনফিউশন সব সময় হয়। কনফিউশন আমারও হয়ে আসছে, তোমাদেরও হবে, আশেপাশে যারা ক্লাস করতেছে না তাদেরও হবে। ইনশাল্লাহ ফাটাই দেবো, ইনশাল্লাহ। রিয়াজ বলছে ইনশাল্লাহ, তুমি ফাটাই দাও, আমি চাই। ঠিক আছে, এই যে পরের স্লাইড গুলো, আমাদের ক্লাস কিন্তু মোটামুটি শেষের দিকে, এগুলো আমাদের স্লাইডে রাখার কারণ তোমরা যাতে পড়ো। মানে এগুলো একটা একটা করে পড়ানোর কিছু নাই, তারপরেও স্লাইডে রাখা এটার গুরুত্ব বোঝানোর জন্য। বৃহত্তম সবগুলো পড়তে হবে, ক্ষুদ্রতম সবগুলো পড়তে হবে, উচ্চতম সব পড়তে হবে, এবং বিভিন্ন অঙ্গনের নারী, এগুলো মোটামুটি সবগুলো পড়তে হবে। এগুলো স্লাইডে রাখার কারণ হচ্ছে যাতে তুমি এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই পড়ো। ঠিক আছে, এগুলো অবশ্যই অবশ্যই পড়ো। দেখি তোমাদের পড়াশোনা কেমন হচ্ছে, বলো দেখি। বাংলাদেশের প্রথম মহিলা ভাস্করকে? বাংলাদেশের প্রথম মহিলা ভাস্করকে, ভাস্করকে, বাংলাদেশের প্রথম মহিলা ভাস্কর, বাংলাদেশের প্রথম মহিলা ভাস্কর, বাংলাদেশের প্রথম মহিলা ভাস্কর। এগুলো কোশ্চেন গুলো দিচ্ছি কারণ কি, তোমরা যাতে কোশ্চেন থেকে অ্যান্সার গুলো মনে রাখো, জানো যে এগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন। বাংলাদেশের প্রথম মহিলা ভাস্কর অ্যান্সার দাও। দুই রকম অ্যান্সার আসতেছে, দুই রকম অ্যান্সার আসবে না, একটা অ্যান্সার আসবে, একটা অ্যান্সার। দেখো দেখো সবাই, নভেরা আহমেদ। যারা জানো না তারা দেখে নাও, বাংলাদেশের প্রথম মহিলা ভাস্কর হচ্ছে নভেরা আহমেদ। বাংলাদেশের প্রথম মহিলা ভাস্কর হচ্ছে নভেরা আহমেদ, নভেরা। তারপরে বাংলাদেশের প্রথম মহিলা পাইলটকে, প্রথম মহিলা পাইলট, বাংলাদেশের প্রথম মহিলা পাইলটকে, বাংলাদেশের প্রথম মহিলা পাইলটকে, বাংলাদেশের প্রথম মহিলা পাইলটকে। তোমরা তো দেখি পারো, আর আলহামদুলিল্লাহ তোমরা তো দেখি সবাই পারো। কানিজ ফাতেমা রোকসান। বাংলাদেশের প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রীকে, বাংলাদেশের প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি। এক্সিলেন্ট, ডাক্তার দীপুমণি। বাংলাদেশের প্রথম ঢাকা ভার্সিটির প্রথম নারীকে, প্রথম নারী স্টুডেন্টকে? তোমরা তো পারতেছো দেখি, খুবই ভালো, আলহামদুলিল্লাহ তোমরা তো দেখি পারো। লীলা নাগ, লীলা নাগ, লীলা নাগ। এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি মহিলাকে? নিশাত কি? নিশাত তো দুইটা আছে, নিশাত, নিশাত তাসনিম না নিশাত মজুমদার? দেখি, এই যে দুইটা, যুদ্ধ করো, যুদ্ধ করো, কমেন্টে যুদ্ধ করো।
কারা জয়ী হয় দেখি, তাসনিম জয়ী হয় না মজুমদার জয়ী হয়, দেখি কে জেতেন। যারা কমেন্টে বেশি হবে অ্যান্সার সেটা, দেখি যাও তোমাদের বলে দিলাম, তোমাদের কমেন্টে যেটা বেশি হবে সেটা। মনে রাখবা জয়ীতে আছে বরকত জ, তাহলে অ্যান্সারও জতেই হবে, নিশাত মজুমদার, জ জ, জয়ীতে বরকত জ, নিশাত মজুমদারে বরকত জ। ঠিক আছে। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীকে, এই কোশ্চেনটা দেওয়ার একটু কারণ আছে, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া, যাতে এই কোশ্চেনটা ভুল না হয়। বাংলাদেশের প্রথম বিরোধী দলীয় নেত্রী হচ্ছে শেখ হাসিনা। ঠিক আছে। অনেক সময় আবার আবেগে অ্যান্সার করে দিও না, এই কোশ্চেনটা এই জন্য কনফিউশন তৈরি করে। ঠিক আছে। এটার অপোজিটটা আসবে, এটা একের মধ্যে জীবনেও আসবে না, এটার অপোজিটটা আসবে, এটার অপোজিটটা আসতে পারে, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, মহিলা বিরোধী দলীয় নেত্রীকে। ঠিক আছে। তোমাদের যাতে কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তথ্য জানা উচিত, কোশ্চেন তো কোশ্চেনই। তাহলে আর হচ্ছে বাংলাদেশের প্রথম, এটা হচ্ছে সবগুলো পড়তে হবে, এই স্লাইড গুলো বাংলাদেশের প্রথম, বৃহত্তম, ক্ষুদ্রতম, এগুলো আসলে একটা একটা করে পড়ানোর কিছু নাই, এগুলো সব করতে হবে, সেজন্য আমি স্লাইডে রেখে দিয়েছি। তাহলে আজকের ক্লাস কিন্তু আজকে শেষ। আজকের ক্লাসে তোমাদের এখনো বোঝো নাই এমন কোন টপিক আছে বলো, এবার বলো, আজকের টপিক বোঝো নাই ভাইয়া, এই জায়গাটা বুঝি নাই। আজকের ক্লাসটা কি তোমাদের জন্য হেল্পফুল হবে পরীক্ষায়? আজকের ক্লাস হেল্পফুল হবে? আজকের ক্লাস হেল্পফুল হবে ইনশাল্লাহ। আজকের ক্লাসগুলো কিন্তু সব পুরো মানে আমরা যেদিন থেকে জিকে পড়া শুরু করি সেদিন থেকে এই কোশ্চেন গুলো ঝামেলা, মানে আমি জানি এই কোশ্চেনটা আসবে, কিন্তু তারপরেও এই কোশ্চেনটা নিয়ে ঝামেলা হয়। ঠিক আছে। দুই একজন আসলে শর্ট ক্লাসে রিভিউ, পুরো ক্লাসে রিভিউ চাচ্ছ। মোটামুটি তুমি টপিক বলো, পুরো ক্লাস তো আসলে এখন এত শর্ট টাইমে বলা সম্ভব না, তারপরে যদি সমস্যা থাকে ভিডিও স্লাইড সবই আপলোড দিব, অ্যানোটেটেড স্লাইড, তোমরা হচ্ছে ফেসবুক থেকে দেখে নিও। ঠিক আছে। হ্যাঁ, কালকের এক্সামের জন্য বলি, কালকের এক্সামে প্রথমে স্লাইড, আমার স্লাইডে যা আছে সবই খুব ভালো করে পড়বা, তারপর স্লাইড রিলেটেড টপিক গুলো পড়বা, তারপর স্লাইড রিলেটেড টপিক পড়বা, প্রথমে স্লাইডে যা আছে সবই ভালো করে পড়বা, তারপর স্লাইড রিলেটেড টপিক গুলো পড়বা, তারপর বইয়ের বোর্ডের হচ্ছে ইয়াগুলো পড়বা, হাইলাইটেড পার্ট, ব্লু কালার দিয়ে হাইলাইটেড পার্ট গুলো, ওগুলো পড়বা প্রথম থেকে। তাহলে হচ্ছে প্রথম থেকে একবার শুরু করি। ভাস্কর্য, অনেকে হচ্ছে ভাস্কর্যগুলো একটু দেখতে চাইলাম, ভাস্কর্য আমি মনে করা দিচ্ছি। এই যে সাবাস বাংলাদেশ, নিউজিল্যান্ডের সঙ্গে নতুন টিম জিতছে, সাবাস বাংলাদেশ ফার্স্ট টাইম জিতছে, তাই জন্য হচ্ছে সার্ক ফোয়ারা। এস এস স্বোপার্জিত স্বাধীনতা, শামীম শিকদার, এস এস সস। তারপর হচ্ছে ম্যান অফ স্টিল মুনাল হক, মার হচ্ছে মৃণাল হক, যেহেতু মার সামনে গাদে সেজন্য জননী হচ্ছে মৃণাল হক। তারপর হচ্ছে মুজিব টাউন হচ্ছে তানভীর, জাগ্রত চৌরঙ্গি, বুড়কজ্জ বুড়কজ্জ, তিন বুড়কজ্জ হইছে মেলা, সেজন্য গাজীপুর আব্দুর রাজ্জাক, মিশুক হচ্ছে মোস্তফা মনোয়ার, জাতীয় স্মৃতিসৌধ কেন্দ্রীয় শহীদ মিনার এমনি পারবা। তারপরে হচ্ছে কমলাপুর রেল স্টেশন বববুই, জাতীয় সংসদ হচ্ছে লুই আইকা, দোয়েল চত্বর আজিজুল হক পাশা, স্বাধীনতা সংগ্রাম হচ্ছে শামীম শিকদার। হ্যাঁ, যে টপিক গুলো আজকে পড়াইলাম সেগুলোই পড়ো কালকের পরীক্ষায়, মানে কোশ্চেন তো মোটামুটি সব জায়গা থেকে হবে, 80 থেকে 90% কোশ্চেন আমি আজকে যে টপিক গুলো টাচ করেছি সেগুলো থেকে হবে। যাও, তোমাদের এটা বলে দিলাম, বেশিরভাগ কোশ্চেন আমি আজকে যে টপিক গুলো পড়িয়েছি ওখান থেকে হবে। একদিনে তো আসলে সব পড়া সম্ভব না, তোমরা রুটিন অনুযায়ী পড়তে থাকো, পৃষ্ঠা ভাগ ভাগ করে করে, কালকের এক্সামের জন্য আহ, আজকে যে টপিক গুলো পড়াইলাম ওগুলো থেকে অধিকাংশ কোশ্চেন হবে, সব না অধিকাংশ কোশ্চেন হবে। তাহলে ক্লাস শেষ, কেমন লাগলো তোমরা আমাকে জানাও, ভালো লাগলেও বলিও, খারাপ লাগলেও বলিও, খারাপ লাগার কথা না, আজকে এত কঠিন টপিক আসলে, বোরিং একটা টপিক, যতটা সম্ভব মজা করে পড়ানোর চেষ্টা করেছি, গল্প করলাম, অনেক কিছু করলাম। ঠিক আছে। ইনশাল্লাহ তোমাদের এই জায়গাতে ক্লিয়ার, প্রবলেম ক্লিয়ার হয়েছে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
সুদীপ্ত বলেছে অনেক মজা লাগলো ভাই, অনেকদিন পর ক্লাস করে মজা লাগলো আজ। ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফেজ। যারা অন্য ধর্মাবলম্বী আছে তাদেরকে গুড বাই, ঠিক আছে? সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। কালকের পরীক্ষা এবং জীবনে অনাগত সকল পরীক্ষা, তোমাদের সঙ্গে আমার আর দেখা হবে কিনা আমি জানি না, জীবনের অনাগত সকল পরীক্ষা তোমরা ভালো দাও। তোমাদের জন্য, সবার জন্য শুভকামনা। মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলো, কালকে ডেইলি এক্সাম বলো, সকল পরীক্ষা ভালো দাও। আমার জন্য সবাই দোয়া করি, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকো। আর শেষ করার আগে একটা কথা বলে নিই, একজন কোশ্চেন করেছে ভাইয়া জিকের সলভ ক্লাস হয় কিনা। আসলে জিকের সলভ ক্লাস প্রয়োজন হয় না, তো সেজন্য নেওয়া হয় না। জিকের অ্যান্সার দেখলেই তুমি বুঝতে পারবা যে হ্যাঁ, এটার অ্যান্সার এটা। জিকের সলভ ক্লাস প্রয়োজন হয় না, তারপরে যদি প্রয়োজন হয় শেষের দিকে অ্যাডমিশনের আগে, তাহলে জিকে সলভ ক্লাস নেওয়া হবে। এখন আপাতত হয়তো হবে না, কারণ জিকে সলভ ক্লাস আসলে ওইভাবে প্রয়োজন প্রয়োজন হয় না। ঠিক আছে, যদি অ্যাডমিশনের আগে দরকার হয় তাহলে নেওয়া হবে। ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফেজ।